ওকে, তো আজকের ক্লাস আমরা শুরু করব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে একটা ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন কি? ধরেন আপনি কোনো কিছু পারচেজ করবেন বা সেল করবেন, হ্যাঁ? এটা করতে গেলে আপনার কতগুলো জিনিস আগে রেডি করে নিতে হবে। আমরা সেই কাজটাই করছি। সেই কাজটার মধ্যে কি কি আছে? সেই কাজটার মধ্যে আছে হচ্ছে ফার্স্ট অফ অল আপনার কোম্পানি, আমরা অ্যাকাউন্ট খুলেছি। অ্যাকাউন্ট খুলে কোম্পানি খুলেছি, সে কোম্পানিটা সেটিংস করেছি। এবং সেটিংসটা কেন ইম্পর্টেন্ট এটা আমি লাস্ট ক্লাসে বলছি, আশা করি আপনাদের মনে আছে কেন ইম্পর্টেন্ট সেটিংস। আচ্ছা, সেটিংস করার পরে এখন আমাদের একটা ট্রানজ্যাকশন করতে গেলে, সাপোজ ধরেন আমি কোনো একটা কিছু বিক্রি করব, বিক্রি করেছি, সেটা আমি আমার সিস্টেমে রেকর্ড করব। এখন এটা যদি আমি করতে যাই তাহলে আমার কটা জিনিস লাগবে। প্রথম কি জিনিস লাগবে? প্রথমে লাগবে আপনার ট্যাক্স। ট্যাক্স কেন লাগবে? কারণ আপনি যেসব ক্লায়েন্টের কাজ করবেন তাদের প্রতিটা কাজেই ট্যাক্স আছে, প্রতিটা ট্রানজ্যাকশনে ট্যাক্স অ্যাড করতে হবে। যেমন ধরেন আমরা যদি কোনো সুপার শপে, বাংলাদেশে সুপার শপে যাই, তাহলে কি করি আমরা? কিছু একটা কিনলে দেখবেন ওটার সাথে ট্যাক্স বা ভ্যাট যোগ হয়, তাই না? যে মূল টাকা হচ্ছে এর দাম 10 টাকা, এর সাথে ভ্যাট যোগ হয়ে 12 টাকা বা 13 টাকা হয়ে গেছে। তো আমরা যাদের কাজ করব তাদের অবস্থা এরকমই, তাদের প্রতিটা ট্রানজ্যাকশনেই ভ্যাট বা ট্যাক্স থাকবেই। ওকে, এখন যদি স্পেশালি কারো না থাকে সেটা ডিফারেন্ট ইস্যু, নর্মালি এটা থাকবে। যার কারণে আমাদের ভ্যাট বা ট্যাক্স অ্যাড করা শিখতে হবে আমাদের সিস্টেমে, যাতে করে আমরা যখন কোনো ট্রানজ্যাকশন করব তাতে আমরা ভ্যাট বা ট্যাক্সটা অ্যাড করতে পারি। ওকে, এটা হচ্ছে একটা। সেকেন্ড আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। সবাই চার্ট অফ অ্যাকাউন্ট চিনেন? চার্ট অফ অ্যাকাউন্ট চিনেন না? চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে লেজার। লেজার বলতে কি বোঝায়? রেজিস্টার। মানে আপনি কোন হিসাবটা কোন রেজিস্টার লিখেন। হ্যাঁ, রাইট। প্রত্যেকটা অ্যাকাউন্টের এগেনস্টে আপনার যতগুলো অ্যাকাউন্ট, মানে কি, মানে আপনি যতগুলা হিসাবে হিসাব রাখেন, হিসাব খাত, এই প্রতিটা হিসাব খাতেরই কিন্তু একটা করে লেজার থাকে। ধরেন আপনাদের বয়স কেমন এটা তো আমি জানি না, ধরেন আরো 15 বছর আগে, 15 বছর আগে, হ্যাঁ মিনিমাম 15 বছর আগে, ধরেন যদি ব্যাংকে যেতেন, ব্যাংকে একটা চেক নিয়ে, এখন তো কম্পিউটারে দেখে সাইন করে দেয়। ওকে, আগে কি করতো, ব্যাংকে যখন ক্যাশে চেকটা দিলে ওই চেকটা পাঠাইতো পিছনে একজনের কাছে, ক্যাশ অফিসারের কাছে। ওই লোক একটা টেবিল নিয়ে বসতো, পিছনে এখন বিশাল বিশাল লেজার থাকতো না অনেক পিছনে, হ্যাঁ। তুমি অ্যাকাউন্ট নাম্বারটা দেখে আগে লেজারটা খুঁজে বের করতো যে এই অ্যাকাউন্টের হিসাব কোন রেজিস্টারে আছে, বিশাল ফিজিক্যাল রেজিস্টার। ওই রেজিস্টার পাতা উল্টায় খুঁজতো যে এই অ্যাকাউন্টটা কার। তো ওইখানে লেখা থাকতো কত তারিখে টাকা ডেবিট হয়েছে, কত তারিখে টাকা ক্রেডিট হয়েছে, টাকা জমা দিচ্ছেন না টাকা তুলছেন, হ্যাঁ। তোলার পর ওইখানে টাকাটা হিসাব রেখে এখানে ওই চেকটা পাস করে দিত। পাস বই? না, ওইটা পাস বই, ওইটা ওইটাও একটা লেজার বলতে পারেন, ওখানে একটা হিসাব মেনটেন হয়, হ্যাঁ। বাট এটা ব্যাংকে আগে এরকম ছিল। আগে তো প্রাইভেট ব্যাংক অত ছিল না, সরকারি ব্যাংকে এরকম ছিল। তো এখন ধরেন যে এই যে বড় বড় লেজারের মধ্যে যেমন লিখে রাখতো, এটাই হচ্ছে একটা চার্ট অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, এই চার্ট অফ অ্যাকাউন্টটা আস্তে আস্তে কোথায় আসছে? ফার্স্টে আসছে ধরেন এক্সেলে আসছে। মানে এত বড় হিসাব এর খাতার থেকে এক্সেল একটা শিটে চলে আসছে। এক্সেলের শিট থেকে এটা চলে আসছে আমাদের সিস্টেমে, সফটওয়্যারে। এই সফটওয়্যারে আসার কারণে গিয়েছে যে একটা নাম চলে আসে, নামের এগেনস্টে এখন হিসাবগুলো দেখা যায়। ওকে, একটা জিনিস, আমরা এই সফটওয়্যারে যে কাজ করব, এই কাজগুলো কিন্তু আপনার ঘটনা ঘটে যাওয়ার পরে করতেছি আমরা, তাই না? মানে আপনার একটা লেনদেন হয়ে গেছে, তারপর আমরা এখানে কি রেকর্ডগুলো করতেছি। মানে এখানে করার কারণে আপনার ঘটনা ঘটবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, তো যার কারণে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টটা লাগবে, কারণ ওই চার্ট অফ অ্যাকাউন্টের এগেনস্টে তো আমরা লেনদেন করব, কোনটা কোথায় লাগবে এটা তো প্রয়োজন। আচ্ছা, এই চার্ট অফ অ্যাকাউন্ট গেল। এরপরে লাগবে কি? আপনি এখানে ধরেন কুইকবুক হচ্ছে একটা ছোট সফটওয়্যার, এখানে আপনি প্রোডাকশন রিলেটেড কোনো কাজ করতে পারবেন না। আপনার ফিনিশ গুড কিনবেন, ফিনিশ গুড বিক্রি করবেন। ওকে, তো এখানে পার্টি হচ্ছে তিনটা। একটা হচ্ছে সাপ্লায়ার, যার কাছ থেকে আমি কিনি, একটা আমি নিজে,
একটা হচ্ছে কাস্টমার, যার কাছে আমি বিক্রি করি। না, ডিলার ঠিক না, মানে আমি একজন মিডলম্যান আর কি, মানে আমি আমি ব্যবসায়ী, আমি তো কারো না কারো কাছে, ধরেন যে প্রোডাক্টটা আমি বিক্রি করবো সেটা আমার প্রোডাকশনের হিসাব এখানে রাখতে পারবো না, এখানে এখানে এই সফটওয়্যার ওই ক্যাপাসিটি নাই, মানে আমাকে ফিনিশ গুড কিনতে হবে। আমি মোবাইল ফোনটা একজনের কাছে ডিলারের কাছ থেকে কিনে এনে আমি রিটেলার হিসেবে কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো, কিন্তু আমি এটা ম্যানুফ্যাকচারিংয়ের হিসাব এখানে রাখতে পারবো না। আমি যদি চিন্তা করি যে আমি নিজে ম্যানুফ্যাকচার করব, সেই হিসাবটা এখানে ম্যানুফ্যাকচারিংয়ের হিসাব এখানে নাই। তো যাদের এরকম প্রোডাকশন রিলেটেড খরচ আছে বা ম্যানুফ্যাকচারিং হিসাব রাখতে হবে, তাদেরকে কাস্টমাইজ অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে। ওকে, এই কুইকবুকটা মূলত ব্যবহার করে কারা? কুইকবুকটা মূলত ব্যবহার করে হচ্ছে যে এসএমই বা ছোট বিজনেস, মিডিয়াম থেকে ছোট, এরা ব্যবহার করে। হ্যাঁ, এবং বড় কোম্পানিও ব্যবহার করতে পারে যার কোনো প্রোডাকশন রিলেটেড কাজ নেই, মানে হচ্ছে যার ফিনিশ গুডের কাজ যাদের, হ্যাঁ, তারা করতে পারে। যেমন ধরেন আমরা রিয়েল এস্টেট কোম্পানি অথবা ধরেন কনস্ট্রাকশন কোম্পানি, এরা কি করে, এরা ইট সিমেন্ট রড বালু কিনে আনে, তাই না? কোনো একজন সাপ্লায়ার দেয়, এরা সেটা দিয়ে কাজ করে। এরা কি ইট বানায়? যদি ধরেন যে ওর নিজেরই ইটের একটা ভাটা আছে, ও ইট বানাইতে পারে, কিন্তু ওই ভাটার কস্টিং ও এর মধ্যে ঢুকাতে পারবে না। বুঝতে পারছেন? তারপর কারা বেশি ব্যবহার করে? ই কমার্স। ই কমার্সটা কি করে, একজনের কাছ থেকে প্রোডাক্ট কিনে এনে আরেকটা বিক্রি করে, তবে না কিনে শুধু তার নামটা রেজিস্টার করে রাখে, তার কাছ থেকে প্রোডাক্ট ডেলিভারি দেয়, মাঝখানে ওরা একটা কমিশন পায়। হ্যাঁ, কুরিয়ার সার্ভিস তো, কুরিয়ার সার্ভিস তো, কুরিয়ার সার্ভিসের তো কোনো ইয়া নাই, প্রোডাকশন নাই। ওকে, তো এখন দেখেন এটার পরে কি কি লাগবে আমার? আমার লাগবে সাপ্লায়ার, যার কাছ থেকে কিনবো। এরপর আমার লাগবে হচ্ছে আমি নিজের, আমার কিছু হিসাব থাকবে। তারপর কাস্টমার লাগবে, তাই না? আর কি কেনা বেচা করবো, সেই প্রোডাক্টটা লাগবে। এক্সপোর্টিং করে দেবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এখানে তো আপনি অনেক কারেন্সি দিয়ে লেনদেন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমার মোটামুটি ট্যাক্স লাগবে, চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লাগবে, যেগুলো আমি সেল করব বা কিনে সেল করব সেগুলো আমার এখানে এন্ট্রি দিতে হবে, আমার কাস্টমার এন্ট্রি দিতে হবে, আমার সাপ্লায়ার এন্ট্রি দিতে হবে। এরপরে গিয়ে আমি ট্রানজ্যাকশন করতে পারবো। তো আজকে মোটামুটি আমরা এই কিভাবে এগুলো অ্যাড করব আমাদের সফটওয়্যারে, এগুলো কিন্তু ধরেন প্রতিদিনই লাগবে। ধরেন আপনি ব্যবসা করতে আসছেন, আপনার আজকে নতুন একটা কাস্টমার হতে পারে না, নতুন কাস্টমারটা অ্যাড করতে হবে না আপনার সিস্টেমে, না হলে আপনি সেল দেখাবেন কার কাছে? আপনার একটা নতুন সাপ্লায়ার তৈরি হতে পারে না আজকে, যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, নতুন একজন আসতে পারে, তার নামটা অ্যাড করতে হবে। তারপর ধরেন আপনি 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার ধরেন আজকে আরও 2টা প্রোডাক্ট অ্যাড হইতে পারে, সেই প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করবেন, তাই না? তো এই জিনিসগুলো আগে অ্যাড করা শিখে নিতে হবে, তারপর আমরা ট্রানজ্যাকশনে যেতে পারবো। ওকে, তো প্রথমেই আসেন আমরা ট্যাক্স অ্যাড করি। ট্যাক্স, ট্যাক্সটা কোথায় পাবো? আমরা ফাংশনাল যে সাইটটা আছে, নেভিগেশন প্যানেল, এই যে ব্ল্যাক কালারের যে প্যানেলটা, এখানে নিচে দেখেন ট্যাক্স লেখা আছে। হ্যাঁ, এই ট্যাক্সে যদি আমরা ক্লিক করি, ট্যাক্সের একটা বিশাল হিসাব আছে, বুঝছেন? যদি শুধু যারা ট্যাক্স নিয়ে কাজ করবেন, তাদের ট্যাক্সেরও একটা বিশাল হিসাব আছে। ট্যাক্স নিয়ে, ট্যাক্সের ইয়াটা একটু ডিফারেন্ট, বুঝছেন? এটা দেশ টু দেশ ভ্যারি করে। এটা আসলে আপনি ফিক্স কিছু শিখে যে কাজ করবেন এমন করতে পারবেন না, কারণ বাংলাদেশের যে ট্যাক্সের সিস্টেম খুবই জটিল, এই ট্যাক্সের সিস্টেমকে আরেক দেশে কাজ করবে। আচ্ছা, আচ্ছা, আসেন এখানে যখন আমরা ট্যাক্সে যাব, একটা ট্যাক্স রেট অ্যাড করতে গেলে আমাদের প্রথমে আসবে সেট আপ ট্যাক্স। এখানে দেখেন কোনো ট্যাক্স রেট দেখাচ্ছে না, কারণ আমার এখানে কোনো ট্যাক্স অ্যাড করা নাই। যখন আমি একটা ট্যাক্স অ্যাড করে ফেলবো, তখন আমার চেহারাটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, একটা ট্যাক্স দেখাবে এখানে অ্যাড করছি, অ্যাড করা আছে, তখন আমার অ্যাড ট্যাক্সটা আসবে অন্য জায়গায়। ওকে, তো ফার্স্টে আমি সেট আপ ট্যাক্সে যদি ক্লিক করি, এখানে একটা উইন্ডো আসলো, তাই না? এই উইন্ডোতে কি কি আছে দেখেন, প্রথমে আছে ট্যাক্সের নাম। এখন এই ট্যাক্সটা আমরা সেলসের ক্ষেত্রে ব্যবহার করব নাকি পারচেজের ক্ষেত্রে ব্যবহার করব, সেটা আমাদের আগে জানতে হবে। তো নর্মালি যখন আমরা কাজ করব, তখন আমরা জেনেই যাবো যে এটা আমার সেলস ট্যাক্স অথবা এটা আমার পারচেজ ট্যাক্স। ওকে, তো ধরে নিচ্ছি আমি সেলস ট্যাক্স একটা অ্যাড করি। সেলস ট্যাক্স ধরেন 15%, মানে আমি যখন কোনো কিছু বিক্রি করব, কোনো প্রোডাক্টের উপর যদি আমার 15% ট্যাক্স থাকে, তবেই আমি এই ট্যাক্স রেটটা অ্যাড করব। তাহলে আমি নাম দিলাম কি, সেলস ট্যাক্স 15%। ডেসক্রিপশনটা আমি আপাতত দিচ্ছি না, ডেসক্রিপশন যদি থাকে
ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে যে এই ট্যাক্সটা আমি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, কোনো ডেসক্রিপশন আছে কিনা, সেগুলো ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। এরপর আসেন ট্যাক্স এজেন্সি নেম। এখানে ক্লিক করা মাত্রই দেখেন সেলস ট্যাক্স 15% এজেন্সি লেখাটা অলরেডি চলে আসছে, বাট আমরা এটা দিব না। আমরা কি করব, ধরেন বাংলাদেশের ট্যাক্স নেয় কারা? এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, তাই না? তাহলে আমি ট্যাক্স এজেন্সি হবে আমার হচ্ছে এনবিআর। ধরেন এটাই যদি আমার ইউকে হয় তাহলে হবে HMRC। হ্যাঁ, এটা হলো ওরা রাজাকে ট্যাক্স দেয়। হ্যাঁ, ওরা মানে আগে আগে যখন রানী ছিল তখন রানীকে দিত, এখন রাজাকে দেয়। এখন হচ্ছে হিজ ম্যাজিস্ট্রি রেভিনিউ কালেকশন, এটাকে সংক্ষেপে বলে HMRC। ঠিক আছে। যদি আমার এটা কানাডা হয় তাহলে হবে CRA, কানাডিয়ান রেভিনিউ এজেন্সি। ওকে, গভর্নমেন্টের এটা। আর যদি এটা আমার হয় কি বলে, এটা USA হয় তাহলে হবে IRS, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। ওকে, তো এটা হবে IRS। তো আমি আপাতত, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা আপাতত এনবিআর দিচ্ছি। এটা যদি কোনো ক্লায়েন্ট আপনাকে ট্যাক্স অ্যাড করতে বলে তাহলে সেই ক্লায়েন্ট কোন দেশের এবং তার রেভিনিউ এজেন্সির নাম কি সেটা জেনে নিয়ে এটা অ্যাড করে দেবেন। ওকে, নামটা। এরপর বিজনেস আইডি নাম্বার, এখানে পাশে দেখেন লেখাই আছে অপশনাল। বিজনেস আইডি নাম্বার মানে হচ্ছে ওই যে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা, আমরা বিন বলি যেটাকে বাংলাদেশে। হ্যাঁ, যদি হ্যাঁ, না, কোম্পানি রেজিস্ট্রেশন আলাদা। কোম্পানির একটা হলো ট্রেড লাইসেন্স, ওইটাকে নর্মালি কোম্পানি রেজিস্ট্রেশন আমরা বলতেছি। আর এটা হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন। আপনি যে যে এজেন্সির কাছে, ধরেন আপনি রাজস্ব বোর্ডের আন্ডারে যে রেজিস্ট্রেশনটা করছেন, বিন রেজিস্ট্রেশন বলি আমরা, বিন। হ্যাঁ, এই বিনটা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। যদি আপনার থাকে দিবেন, যদি কাস্টমার দিতে চায় দিবেন, বা আপনার ক্লায়েন্ট দিতে চায় দিবেন, না দিতে চাইলে অসুবিধা নেই। এরপর আসেন স্টার্ট কারেন্ট ট্যাক্স পিরিয়ড। এখানে দেখেন 12টা মাসের নামই আছে। এখন আমাদের ট্যাক্স পিরিয়ডটা শুরু হয় বাংলাদেশে কোন মাস থেকে? আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে শুরু হয়, তাই না? জুলাইয়ের 1 থেকে শুরু হয়। এইটা মানুষ জমা দিতে ডিসেম্বর জানুয়ারি থেকে জমা দেয়। বাট টাইম পিরিয়ডটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। ওকে, এখন ধরেন যেমন ইউকেতে হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হলে এপ্রিলের 1 তারিখ থেকে ইউকেতে। আবার অনেক দেশে বিভিন্ন টাইমে শুরু হতে পারে। তো যার কারণে এখানে 12 মাসের নাম দেওয়া আছে। আপনি ক্লায়েন্টের কাছ থেকে শুনবেন যে তোমার ট্যাক্স ইয়ারটা কবে থেকে শুরু হয়। আমরা আপাতত ধরে নিচ্ছি এটা জানুয়ারি থেকে শুরু হচ্ছে আপাতত। আচ্ছা, ফিলিং ফ্রিকোয়েন্সি। ফিলিং ফ্রিকোয়েন্সিটা কি জিনিস? ফিলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে ট্যাক্সটা দিব, এই ট্যাক্সটা আমরা মান্থলি দিব, কোয়ার্টারলি দিব, হাফ ইয়ারলি দিব, না ইয়ারলি দিব। ধরেন যে মানে আমার যদি অপশন থাকে যে আমি প্রতি মাসে, যেমন আমাদের বিনের ক্ষেত্রে আমাদের বিন কিন্তু প্রতি মাসে আপডেট করতে হয়। ভ্যাট রেজিস্ট্রেশন যেটা, আপনার রিটার্ন যা আছে প্রতি মাসে সব সাবমিট করে ওটা কিন্তু আপডেট রাখতে হয় প্রতি মাসে। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রে এটা হবে মান্থলি। আবার ধরেন যে কোনো দেশের এটা কোয়ার্টারলি থাকতে পারে, 6 মাস পরেও দেওয়া যেতে পারে, 1 বছর পরেও দেওয়া যেতে পারে, এরকম যদি অপশন থাকে। তাহলে আমাদের যেহেতু মান্থলি, আমি নর্মালি এটা মান্থলি দিয়ে রাখলাম, প্রতি মাসে আমি এটা সাবমিট করি। এরপর আসেন রিপোর্টিং মেথড। মেথডটা কি জিনিস? এখানে দুইটা জিনিস আছে দেখেন, একটা হচ্ছে অ্যাক্রুয়াল আর একটা হলো ক্যাশ। আমরা এখানে কোনটা দিব বলেন তো? কি মনে হচ্ছে? অ্যাক্রুয়াল। আসসালামু আলাইকুম। আসুন, আপনি কি কোর্স করতে আসছেন নাকি? আচ্ছা, আপনাকে একটু ভিতরে যেতে হবে, ওই যে বাম পাশে ওপাশে একটা রুম আছে ও, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের কোর্স করতে আসছেন আজকে ফার্স্ট? এটাই ক্লাস? আপনার ক্লাস কয়টায়? 8টায়? আচ্ছা আচ্ছা, এটাই ক্লাস। আসেন। আচ্ছা, আমাদের এটা হচ্ছে থার্ড ক্লাস চলতেছে। হ্যাঁ, থার্ড ক্লাস চলতেছে এই ব্যাচের, কিন্তু এটা থার্ড ক্লাস। আপনি প্রথম 2টা ক্লাস মিস করেছেন। প্রথম 2টা ক্লাস মিস করার কারণে খুব বেশি ক্ষতি হয়ে গেছে, ব্যাপারটা সেরকম না। প্রথম 2টা ক্লাস হচ্ছে আপনার, আমরা কুইক বুক অ্যাকাউন্ট কীভাবে খুলেছি এবং সেটিং করেছি এটা দেখেছি। ঠিক আছে, আজকে থেকেই মূলত আপনার ফাংশনাল কাজ শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? তো
যেটা হবে যে আপনাকে আপনাদের গ্রুপে আমি শুরু থেকে সব কিছু আবার দিয়ে দিব। আপনাকে একটা সপ্তাহ কষ্ট করে একটু ওই দুটো ক্লাসের ভিডিও প্লাস ম্যাটেরিয়ালগুলো একটু দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোন জায়গায় আছেন। খুব বেশি ঝামেলা হবে না, অল্প কিছু একটু একটা সপ্তাহ পরিশ্রম করলে আপনি ওনাদের সাথে চলে আসতে পারবেন। ওকে। আচ্ছা, আপনার জন্য আবার একটু বলি, আমরা এখানে সিস্টেমে ট্যাক্স রেট অ্যাড করছি। অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমে কুইক বুকে আমরা একটা ট্যাক্স অ্যাড করছি। ট্যাক্স কীভাবে অ্যাড করে সেটা দেখাচ্ছি। তো আজকের ক্লাসের ভিডিও আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই, আপনি শুরু থেকে দেখলে সব বুঝে ফেলবেন। আচ্ছা, এখানে রিপোর্টিং মেথড আপনারা বলছেন অ্যাক্রুয়াল। এখানে রিপোর্টিং মেথড অ্যাক্রুয়াল হবে না, বা অ্যাক্রুয়ালটা প্র্যাকটিক্যাল না, দিতে হবে ক্যাশ ট্যাক্সের ক্ষেত্রে। বাট আমরা যখন টোটাল অ্যাকাউন্টিং করব সেটা হবে অ্যাক্রুয়াল। বুঝতে পারছেন? ক্যাশ কেন হবে? রাইট। যেমন হচ্ছে, ধরেন আপনার ট্রানজ্যাকশন আছে 1,00,000 টাকা। ট্রানজ্যাকশন হচ্ছে কয়টা? 10টা ট্রানজ্যাকশন, টাকা হচ্ছে 1,00,000, মানে পার ট্রানজ্যাকশন আপনার 10,000 টাকার একটা ট্রানজ্যাকশন আছে। আপনি অ্যাক্রুয়ালে কিন্তু আপনার ফুল হিসাব আসবে। অ্যাক্রুয়াল মানে কি? ট্রানজ্যাকশন বেস, তাই না? ট্রানজ্যাকশন বেস হইলে আপনার অ্যাক্রুয়ালে আসবে ফুল হিসাব, 1,00,000 টাকার হিসাব। এখন আপনি ট্যাক্স মেথড যদি আপনি অ্যাক্রুয়াল দেন, তাহলে আপনার ওই 1,00,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে। ওকে। ধরেন আপনার ট্যাক্স হচ্ছে 10%, কথা কথা বলছি, তার মানে 1,00,000 টাকার উপরে আপনার ট্যাক্স দিতে হবে অ্যাক্রুয়ালে 10%, 10,000 টাকা ট্যাক্স দিতে হবে। এখন আপনার এর মধ্যে ধরেন 1,00,000 টাকার মধ্যে আপনার ক্যাশ আসছে 10,000, বাকি 90,000 টাকায় ক্যাশ আসে নাই, বাকিতে বিক্রি করছেন। ওকে। তাহলে আপনি বাকিতে বিক্রি করছেন, ওই টাকা পান বা না পান, আপনাকে কিন্তু অ্যাক্রুয়াল দিলে 10,000 টাকার ট্যাক্স আপনার চলে আসবে। আপনার এই সিস্টেমে দেখাবে আপনার ট্যাক্স বকে আছে 10,000। বাট আপনি যদি ক্যাশ দেন, তাহলে আপনি ক্যাশ পেয়েছেন কত? 1,00,000 টাকার মধ্যে 10,000 টাকা ক্যাশ পেয়েছেন। 10,000 টাকা 10% কত? 1,000 টাকা। তখন আপনাকে 1,000 টাকা ট্যাক্স এখানে শো করবে, 1,000 টাকা ট্যাক্স হয়েছে। যার কারণে আমরা ট্যাক্সের সময় সবসময় আমরা রিপোর্টিং মেথড দিব ক্যাশ। আমি কত টাকা রিসিভ করছি, কত টাকা ক্যাশ আসছে আমার কাছে, সেটার উপর আমি ট্যাক্স দিব। আমি লেনদেন করছি 1,00,00,000 টাকা, বাট আমি পাইছি তো হচ্ছে 5,00,000 টাকা, আমি ট্যাক্স দিব ওই 5,00,000 টাকার উপর। বুঝতে পারছেন? এটা কি, এটা বোঝেন নাই কে বলেন? আপনি ছাড়া, আপনি এমনি বুঝতে পারবেন। আপনাদের তিনজন বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন, এখন সেলস রেট, এটা আমরা কত দিয়েছি? 15%। এখানেও কিন্তু আমার 15%ই বসাইতে হবে। ওকে। ধরেন ওখানে দিয়েছেন 10 আর ওখানে দিয়েছেন 15, এখানে বসেছেন 10, তাহলে কি হবে জানেন? আপনি 15% বারবার, ওখানে তো ডিসপ্লেতে দেখাবে কি 15%। হ্যাঁ, আপনি 15% সিলেক্ট করবেন, কিন্তু ক্যালকুলেট হতে থাকবে 10%। বুঝতে পারছেন? যার কারণে এইটা একটু দেখে শুনে দিবেন যে এখানে 15, এখানেও যাতে 15ই। নাম পরে বুঝবেন কি করে? ট্যাক্স যখন অ্যাপ্লাই করবেন তখন তো আর এই নিচের এটা দেখাবে না, তখন দেখাবে এটাই। ধরেন ট্যাক্স আপনি 15% দিলেন না, তাহলে যখন আসবে যে 15% ট্যাক্সটা অ্যাপ্লাই করতে হবে, তখন আপনি বুঝবেন কি করে যেটা কত পার্সেন্ট ট্যাক্স। এই জন্য ট্যাক্স নেমে আমরা 15% দিব, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কত পার্সেন্ট ট্যাক্স অ্যাপ্লাই করছি। আসসালামু আলাইকুম। ওকে। এখন আসেন, এই যে নিচে দেখেন একটা বক্স আছে, দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পারচেজ। এটা যদি আমরা টিক দেই, এখানে দেখেন একটা পারচেজ ট্যাক্স রেট আসছে। এখন ধরেন এমন হতে পারে যে আমাদের একটা সেলস ট্যাক্স অ্যাড করছি, বাট কোনো কারণে ওই জিনিসটা পারচেজের উপরেও আমার ট্যাক্স আছে। ধরেন এখন পারচেজের উপর আমি এটা অ্যাপ্লাই করবো কিনা, এটা যদি করি তাহলে পারচেজ ট্যাক্স কত? ধরেন কোন একটা জিনিস আমার, এটার পারচেজ ট্যাক্স আমার 10% ধরতেছে, পারচেজ ট্যাক্স 10%। এখন এটা যদি আমি টিক দেই, তাহলে পারচেজ ট্যাক্স আমার 10% যখন আমি কিনবো তখন অ্যাপ্লাই করতে পারবো। এখন ধরেন নিচে আর একটা বক্স আছে, দেখেন পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল। পারচেজ ট্যাক্সটা আপনি রিক্লেম করবেন কিনা, যদি এটা করেন তাহলে এখানে টিক দিতে হবে। আর পারচেজ ট্যাক্সটা রিক্লেম করা বলতে কি বোঝায়? ওকে। ধরেন কোন একটা প্রোডাক্ট
আমি এটা কিনছি, এটা পারচেস করার সময় আমি যেহেতু পারচেস ট্যাক্স 10% দিছি, আমি এটার উপর 10% ট্যাক্স পেমেন্ট করে আমি কিনলাম, পারচেস ট্যাক্স কেনার উপর ট্যাক্স আছে, কিনলাম। আমি যখন সুপার শপে যাই তখন যখন আমি কিছু কিনি তখন আমি ট্যাক্স দিই না একটা, তো ওটা আমার জন্য পারচেস ট্যাক্স না, আর ওটা দোকানদারের জন্য কিনি বা সুপার শপের মালিকের জন্য কিনি সেলস ট্যাক্স। ওকে, তো ধরেন এটা আমি পারচেস ট্যাক্স কিনলাম, ধরেন আচ্ছা আপনার বোঝার জন্য এটা 10% 15% দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। ওকে, তাহলে আমি 15% ট্যাক্স দিয়ে এটা কিনলাম। কেনার পর আমি তো বিক্রেতা, আমি ধরেন একজন ডিলারের কাছ থেকে 15% ট্যাক্স দিয়ে কিনছি। আমি এখন একজন কাস্টমারের কাছে বিক্রি করব, বিক্রি করার সময় আমি তার কাছ থেকে ট্যাক্স নিচ্ছি 15%। সেলস ট্যাক্স কত? 15% না? পারচেস ট্যাক্স দিচ্ছি আমি 15%, দিয়ে বিক্রি করার সময় আমি আবার 15% নিচ্ছি। তাহলে এই প্রোডাক্টের উপর মূলত ট্যাক্স দেওয়া হয়ে গেল কত পার্সেন্ট? 30%। এটার উপর মূলত ট্যাক্স হবে কত? 15% হবে। আমি ডাবল ট্যাক্স দিচ্ছি না। এখন যখন আমি দেখব পারচেস ট্যাক্স ইজ রিক্লেইমেবল, তখন যখন আমি এটা বিক্রি করব তখন পারচেস ট্যাক্সটা অটোমেটিক রিক্লেইম হবে, অ্যাডজাস্ট হবে, হয়ে এটা টোটালের উপর ট্যাক্স দাঁড়াবে কত? 15%। এই অপশনটা কুইক বুকে দেয়া আছে, রিক্লেম করবেন কি করবেন না। আচ্ছা, তো রিক্লেম করবেন কি করবেন না এই অপশনটা দেয়া আছে কুইক বুকে, বাট ম্যাক্সিমাম সফটওয়্যারের অপশনই নেই, এটা অটো রিক্লেম হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে রিক্লেমটা হবেই। আর এখানে অ্যাডজাস্টমেন্টটা রাইট 15ই কাটবে, কারণ এটা অ্যাডজাস্টমেন্ট বা রিক্লেম অপশন যদি না থাকে তাহলে আপনি তো 30, আপনি কেনার সময় একবার দিচ্ছেন, বিক্রি করার সময় একবার নিচ্ছেন, যেটা দিয়েছেন আপনি সেই টাকাও আপনার না, সেটা কার? গভর্নমেন্টের। যে টাকা আপনি নিচ্ছেন এই টাকাও আপনার না, এটা কার? গভর্নমেন্ট। মানে আপনি যার কাছ থেকে কিনছেন তার সেই টাকা সে নিজের কাছে রাখতে পারবে না, এটা গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, ট্যাক্সের টাকা। আর যেটা আপনি কাস্টমারের কাছে নিচ্ছেন সেটাও আপনি রাখতে পারবেন না, এটা দিয়ে দিতে হবে গভর্নমেন্টের কাছে। তাহলে একই প্রোডাক্টের উপর বা একই ট্রানজ্যাকশনের উপর আপনি দুইবার ট্যাক্স দিচ্ছেন না। বুঝতে পারলেন কি বিষয়টা? যার কারণে আমরা যখন এই যে পারচেস ট্যাক্স ইজ রিক্লেমেবল এখানে টিক দিব, তখন যখন আমি প্রোডাক্টটা কেনার পর বিক্রি করব তখন শুধুমাত্র এই বিক্রির টাকাটাই আমার উপরে, মানে ট্যাক্সটাই আমার উপরে অ্যাপ্লিকেবল হবে, পারচেস ট্যাক্সে অটোমেটিক রিক্লেম হয়ে যাবে। বুঝলেন কি? মানে আলটিমেটলি যে টাকাটা আমি নিচ্ছি ওই টাকাটা আমার হয়ে যাবে, কারণ আমি তো একটা টাকা গভর্নমেন্টকে দেওয়ার জন্য আরেকজনের কাছে দিয়ে দিছি কেনার সময়, সেটা গভর্নমেন্টকে দিয়ে দেবে। এই ট্যাক্সটা আমার এখানে আর দেখাবে না। বুঝতে পারছেন? ওকে, এটা আমরা নেক্সট করব। নেক্সট, এখন দেখেন এই নেক্সট করার পর অনেকের কি প্রবলেম হবে জানেন? এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা থাকবে এই জায়গায়, আপনি এখন এখানে এসে খুঁজে পাবেন না যে আপনি ওকে দিবেন কোথায় বা কি করবেন কোথায়। আপনি আমাকে বলবেন যে ভাই আপনার আমি তো ট্যাক্স সেট করতে পারছি না, তখন কি করতে হবে? এই যে ভিডিওটা ইউটিউব লিঙ্কটা এখানে নিচে নামায় এখানে ওকে করতে হবে। বুঝতে পারলেন? এখন দেখেন আমার এই সেন্টারের চেহারাটা একটু চেঞ্জ হলো। প্রথমে ছিল এখানে নিচে গ্রিন কালারের অ্যাট এ ট্যাক্স রেট, তাই না? এখন কি আসলো? এটা দেখেন, এটা কত? এটা হলো সেলস ট্যাক্স 15%। এখন এই জায়গাটা কিসের? এই জায়গাটা হচ্ছে আমরা যত লেনদেন করব এই লেনদেনে যেসব জায়গায় আমরা ট্যাক্স রেট সিলেক্ট করব 15%, ধরেন 100 টাকার একটা সেল করতেছি সেখানে আমার ট্যাক্স 15%, তাহলে ওই 100 টাকা থেকে 15% যে ট্যাক্স, এই ট্যাক্স রেটটা কেটে আমার তখন এখানে শো করবে। আমি যত ট্রানজেকশনে 15% ট্যাক্স সিলেক্ট করব সেলস ট্যাক্স, সব টাকাগুলো আমার এখানে শো করতে থাকবে। মানে আপনাকে আলাদা করে ট্যাক্স ক্যালকুলেট করে 15% সেটা এখানে হিসাবে দেখাতে হবে না, অটোমেটিক্যালি সেই হিসাবে এখানে দেখাতে থাকবে এবং আপনার ব্যালেন্স শিটে ওটা আসতে থাকবে। আমরা যখন ট্রানজ্যাকশন করব তখন আমরা এগুলো দেখতে থাকবো ব্যালেন্স শিটে কীভাবে আসে। ওকে, এখন আপনাদেরকে আমি একটা জিনিস দিয়েছিলাম, ওই একটা ওয়ার্ড ফাইল দিছিলাম না, মনে আছে? দিছিলাম কি ওয়ার্ড ফাইলটা? হ্যাঁ দিছিলাম তো অবশ্যই। এই যে এটা,
সময় লাগে। ওপেন। ওকে, এই ওয়ার্ড ফাইলটা সবার কাছে আছে না? আপনার কাছে নাই, আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ? এখানে দেখেন, এখানে বলছে কি, প্রথমেই দেখেন এগুলো, এই ইনফরমেশনগুলো কিন্তু অলরেডি আমরা জানি, কোম্পানি সেট আপের সময় আমরা এগুলো ব্যবহার করছি না। ওকে, এখানে দেখেন কোম্পানি সেট আপে এখানে বলছে ট্যাক্স, ট্যাক্সটা কীভাবে সেট আপ করবেন এখানে বলা আছে। হ্যাঁ, আপনারা কি করবেন, আপনারা যখন ক্লাসের ভিডিওটা দেখা শুরু করবেন তখন আমার এই কথাগুলো তো চলে আসবে ভিডিওতে। আপনারা কি করবেন, আমি এখানে সেলস ট্যাক্স 15% অ্যাড করেছি, আপনারা সেলস ট্যাক্স শুরু করবেন 3% থেকে। একইভাবে 3% অ্যাড করবেন, 5% অ্যাড করবেন, 7.5 অ্যাড করবেন, 10 অ্যাড করবেন, 12 অ্যাড করবেন, 15 অ্যাড করবেন, 20 অ্যাড করবেন, এরকম 8 থেকে 10 রকমের ট্যাক্স আপনারা অ্যাড করবেন। এটা অ্যাড করার উদ্দেশ্য এটা না যে প্রতিটাই ব্যবহার করতে হবে, অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে ট্যাক্সটা অ্যাড করাটা ঠিকঠাক মতো শিখতে পারেন। ওকে, যত বেশি অ্যাড করবেন তত আপনার প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ধরেন আমরা ফার্স্ট ট্যাক্সটা কীভাবে অ্যাড করবো এটা দেখলাম। সেকেন্ডটা অ্যাড করার সময় এই যে অ্যাড ট্যাক্স এখানে যেতে হবে। এখানে গিয়ে আমরা সবসময় এই ট্যাক্স রেট এবং গ্রুপ ট্যাক্স আমরা অ্যাড করবো না, আমরা অ্যাড করবো সবসময় কাস্টম ট্যাক্স। এখন এটা কেন করবো না, এটা অ্যান্সার করে দেবো। আপাতত শুধু এটুকু মনে রাখেন যে আমরা যাব সবসময় কাস্টম ট্যাক্সে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন ওই যে ওখানে যে ইগুলো ছিল, ঘরগুলো ছিল, এখানে ঠিক সেম সেই জিনিসটাই আসে। তো ধরেন আমরা একটা সেলস ট্যাক্স অ্যাড করছি, তাই না? আমরা একটা পারচেস ট্যাক্স অ্যাড করি, পারচেস ট্যাক্স, এটাও ধরেন 15%। ওকে, ডেসক্রিপশন আগের মতোই থাকলে দিব, না থাকলে নাই, বা ক্লায়েন্ট যদি দিতে বলে কি দিতে বলবে সে নিজেই বলে দিবে। আমরা এখানে এজেন্সি নেম দিয়েছিলাম কি এনবিআর, তাই তো। বিজনেস আইডি নাম্বার যদি আমাদেরকে প্রোভাইড করতে পারে তাহলে দিব ক্লায়েন্ট, না প্রোভাইড করতে পারলে দিব না। এখানে ট্যাক্স পিরিয়ড শুরু করছিলাম আমরা জানুয়ারি থেকে, এখানেও জানুয়ারি, বাট এটা সব ক্ষেত্রেই জানুয়ারি হবে না, তাই তো। এটা যে দেশের ক্লায়েন্টের কাজ করবেন সেই দেশের ক্লায়েন্ট তার ট্যাক্স ইয়ার কোন মাস থেকে শুরু হয় আমরা সেই মাসটা এখানে সিলেক্ট করব। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে আমি বলছিলাম যে ইউকের শুরু হয় এপ্রিল থেকে, তাহলে ইউকের যদি ক্লায়েন্ট হয় বা সে যদি বলে তাহলে আমরা এপ্রিল মাস দিয়ে দেবো এখানে স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড। ওকে, আর যদি বাংলাদেশ হয় তাহলে দিব জুলাইয়ের 1 তারিখ, নাকি জুনে ক্লোজিং হয় না, তার মানে জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু। ওকে, আচ্ছা, ফিলিং ফ্রিকোয়েন্সি, বলছি আমরা মান্থলি দিতে পারি, কোয়ার্টারলি দিতে পারি, হাফ ইয়ারলি দিতে পারি, ইয়ারলি দিতে পারি, প্রতি মাসে, 3 মাস পর, 6 মাস পর বা 1 বছর। এটা ডিপেন্ড করবে, এটাও ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে যে তোমার, যেমন বাংলাদেশের কথা বললাম, বাংলাদেশে বিন প্রতি মাসে আপডেট করতে হয়, তাই না? আপনার ট্যাক্স দিতে হোক বা না হোক বিনটা আপডেট রাখতে হবে। তো এখানে বাংলাদেশের ক্ষেত্রে হবে এটা মান্থলি, প্রতি মাসে এটা দিতে হবে। তো আমরা এটা আপাতত মান্থলি সিলেক্ট করলাম, বাট এটা সবার ক্ষেত্রে মান্থলি হবে না। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে হচ্ছে ক্লায়েন্টের উপর। এরপর রিপোর্টিং মেথড ক্যাশ, তাই না? ক্যাশ কেন, এটা তো বলছি একটু আগে। এখানে আমরা দেখেন দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস, টিক দিব না, কারণ এটা আমরা কি দিচ্ছি, পারচেস ট্যাক্স, এটা তো আমার সেলসের উপর অ্যাপ্লাই হবে না। পারচেস ট্যাক্স 15%। ওকে, এখন এটাও আমরা রিক্লেমেবল দিয়ে রাখবো, কারণ কোনো কারণে যদি আমরা এটা ইউজ করে ফেলি, একটা পারচেস ট্যাক্স ইউজ করতে পারি না, ঠিক সেম প্রোডাক্টের ক্ষেত্রেও যদি আমরা সেলস ট্যাক্সও 15% ইউজ করি তাহলে তো আমার ট্যাক্স ডাবল দেখা শুরু করবে, পারচেস ট্যাক্সেও ওই ট্যাক্সটা দেখাবে, সেলস ট্যাক্সেও দেখাবে। তাহলে আমরা এটা রিক্লেম অলওয়েজ টিক দিয়ে সেভ করব। এখন দেখেন এখানে কি দেখা যাচ্ছে, সেলস ট্যাক্স 15% না, এই যে দেখেন দুই পাশে দুটো অ্যারো আছে, এই অ্যারো দিয়ে যদি আপনি পরেরটাতে যান, এটা কত, পারচেস ট্যাক্স 15%, মানে প্রতিটাই আপনার এক একটা ট্যাক্স হচ্ছে একটা ট্যাক্স সেন্টার। তার মানে আপনি পারচেস করার ক্ষেত্রে যতবার পারচেস ট্যাক্স 15% ব্যবহার করবেন তাহলে আপনার পারচেস ট্যাক্স 15%-এর এখানে এসে সেই টাকাটা জমা হতে দেখাতে থাকবে যে অ্যাকচুয়ালি আপনার পারচেস ট্যাক্স কত দিতে হবে। আর যখন আপনি সেম অ্যামাউন্ট রিক্লেম করবেন, 15% দিয়ে কিনছি, 15% দিয়ে বিক্রি করছি, তখন কিন্তু পারচেস ট্যাক্সের ঘরে ওই টাকাটা জিরো হয়ে যাবে, সেলস ট্যাক্সের ঘরে দেখাবে। কারণ সেলস করার সময় ওই কাস্টমারের টাকাটা আপনার কাছে নিচ্ছেন না,
তার মানে গভর্নমেন্টকে যে 15% ট্যাক্স দেবে টাকাটা কার কাছে আছে? আমার কাছে। আমি তো বিক্রি করে নিছি না টাকাটা। আর আমি পারচেজ ট্যাক্সটার টাকাটা কাকে দিয়ে দিচ্ছি? আমার সাপ্লায়ারকে। ও টাকাটা ও পরিশোধ করবে। এই জন্য আমার ওই টাকাটা জিরো হয়ে যাবে, ওটা তো ওখানে আছে। বাট আমি যেটা নিছি শুধু এই 15%টাই আমাকে পরিশোধ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারলেন কি জিনিসটা? ধরেন আমার কথা যদি কেউ বুঝতে না পারেন তাহলে একটু জানাবেন যে আপনার কথা বুঝি নেই, আমি আপনাদেরকে বোঝানোর ব্যবস্থা করব। যদি না বুঝেন শুধু মাথা নেড়ে চলে যান, পরে বাসায় যেয়ে কিন্তু আর বুঝতে পারবেন না। অবশ্য ক্লাস আবার দেখলে বুঝতে পারবেন, এটা তো আপনার বারবার দেখার অপশন আছে, তাই না? আমার লিঙ্কটা তো ফ্রি এবং এখান থেকে ডাউনলোড করাটাও কোনো সমস্যা না। আপনারা যেটা করবেন এই ভিডিওগুলো ডাউনলোড করে ফোল্ডার করে রেখে দেবেন, কারণ অনেক সময় আপনার নেটের প্রবলেম থাকতে পারে, দেখতে পাচ্ছেন না। তাহলে ডাউনলোড করে রাখলে কি হবে, আপনি যে কোনো সময় আবার দেখতে পারবেন। ওকে, তাহলে এভাবে কি আমরা ট্যাক্সগুলো অ্যাড করতে পারবো ইনশাল্লাহ? না, এটা আমি সেলসও করতে পারি, যে অ্যাড ট্যাক্সে গিয়ে আমি কাস্টম ট্যাক্স দিব, এখানে আমি দেবো সেলস ট্যাক্স। হ্যাঁ হ্যাঁ, সেম প্রসেস, মানে আপনি পারচেজ হলে এখানে পারচেজ ট্যাক্স করবেন, সেলস হলে সেলস ট্যাক্স করবেন। আর এই যে নিচে এসে যদি সেলস ট্যাক্স হয় তাহলে সেলস এখানে দিবেন, আর যদি এটার উপর সেম অবস্থা পারচেজ ট্যাক্সও থাকে তাহলে ওটা অ্যাড করে দেবেন। না, ডাবল হবে না, রিক্লেম করছেন তো, সেম থাকবে, টেনশন নেই। ওকে, আর পারচেজ ট্যাক্সের ক্ষেত্রে আমরা সেলসটা এখান থেকে তুলে দেবো, শুধু পারচেজটা এখানে অ্যাড করে দেবো। যার যার অ্যাকাউন্ট, না এটার ব্যবহারটা কিভাবে এটা দেখবো আমি, যখন এটা আমরা ট্রানজ্যাকশন করবো তখন এটা কিভাবে ব্যবহার করছি এটা তো আমরা দেখবোই। আপনি আপাতত এটুকু মাথায় রাখেন, সেটা হচ্ছে যে আপনি ট্যাক্স অ্যাড করার সময় এখানে সেলস ট্যাক্স বা পারচেজ ট্যাক্স একই উইন্ডো দিয়ে আপনি সেভ করে ফেলতে পারেন। ওকে, এখন আপনারা দেখেন, আপনারা তো এটা শিখতে আসছেন, তাই না? আপনার এখন ভুল হবে কিনা ঠিক হবে কিনা এটা তো আপনার দেখার দরকার নেই, আপনি অ্যাড করেন, ভুল হলে সেটা তো দেখবো আমরা, অসুবিধা। ভুল হলে ট্রানজাকশনে যে এলোমেলো হবে, তখন তো বুঝতে পারবেন যে এখানে কোনো একটা ঝামেলা আছে। বুঝতে পারলেন? ভুল হোক, আপনি অ্যাড করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, এই হলো একটা ট্যাক্স গেল। তার মানে আমার একটা ট্রানজাকশন করতে গেলে আমার ফার্স্ট স্টেপে ট্যাক্স দরকার হবে, আমি ট্যাক্স অ্যাড করা শিখলাম। ওকে, আচ্ছা এইটাকে দেখেন, এই যে ওয়ার্ড ফাইলটাকে, এইটাকে না আপনারা একটা, মানে এটা সবসময় রাখবেন, এইটা ধরেই কিন্তু আমরা আগাবো। বুঝতে পারলেন কি? তো যেহেতু আমরা এটা ধরে আগাবো, তো এটা এখানে দেখেন, এই যে আমরা এখানে শিখছিলাম না টার্মস 30 days, কেন ডিসকাউন্ট গিভেন ইয়েস দিতে হবে, ওই যে কোথায় বলেন, রাইট। তারপর হোম কারেন্সি, ওদের এখানে হোম কারেন্সি ইউএস ডলার ওরা দিচ্ছে, বাট আমরা হোম কারেন্সিতে আমাদের বাংলাদেশি টাকা, বা আপনি হোম কারেন্সি যে কি বলে ক্লায়েন্টের, যে দেশের ক্লায়েন্টের হবে সেই দেশের টাকা দিবেন, ঠিক আছে? ডেট ফরম্যাট এগুলো আমরা অ্যাডভান্সে শেষে যা শিখছিলাম, মনে আছে? তার মানে এই পোর্শনটা আমরা অলরেডি করছি। আর ট্যাক্সটা আমরা এখন, আমি মুখ এখানে লেখা নাই, আমি মৌখিকভাবে বলে দিচ্ছি, আপনারা 3% থেকে শুরু করবেন। ও আচ্ছা, জিরো একটা অ্যাড করবেন, 0%, অনেক কিছুর উপর 0% ট্যাক্স থাকতে পারে না। এক্সামটেড একটা অ্যাড করবেন, এক্সামটেড, মানে এক্সামটেড ট্যাক্সটা কি জিনিস এটা গুগল করবেন, বুঝতে পারছেন? গুগল করলে দেখতে পাবেন এক্সামটেডটা কি। যেমন ইউকেতে প্রথম 3 বছর যদি আপনার 75,000 পাউন্ডের নিচে ট্রানজ্যাকশন থাকে তাহলে প্রথম 3 বছর আপনাকে ট্যাক্স দিতে হবে না। এরকম সিস্টেম আমাদের দেশে আছে না? আপনার ইনকাম ট্যাক্সে কি আছে, আপনার 3,60,000 টাকা বছরে না হলে আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে না। ওই এক্সামটেডটা কি জিনিস এটা একটু গুগল করবেন, সবাই গুগলে দেখবেন যে এটা কেন অ্যাড করতে হবে। হ্যাঁ, এক্সামটেডের ক্ষেত্রে কি করবেন, ট্যাক্স রেটের জায়গায়, না জিরো না, জিরো তো আলাদা আর এক্সামটেড আলাদা। ট্যাক্স এক্সামটেড লিখে দিবেন শুধু নেমের জায়গায়। আর ওই ঘরে কি বসাবেন বলুন তো, ট্যাক্স রেটের ঘরে জিরো, হ্যাঁ ওখানে বসাবেন জিরো, আর নেমের জায়গায় নেবেন এক্সামটেড। এখন ওইখানেও আপনি ট্যাক্স রেটের জায়গায় জিরো বসাতে পারতেন, মানে নেমের জায়গায় জিরো বসাতে পারতেন, এখানেও জিরো বসাতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে যে ক্ষেত্রে
এক্সামটেড আছে সেটা তো আর বোঝা যাবে না, ট্যাক্স রেট জিরোই। বুঝতে বলেন কি সবাই এটা? না বুঝতে দেখলে বলেন। হ্যাঁ, কিন্তু আমি এটা কোম্পানির পলিসির উপরে যদি ডিপেন্ড করে বা গভর্নমেন্টের পলিসির উপর যদি ডিপেন্ড করে, কিন্তু সেটা আমি এক্সামটেডটা কেন বসাইলাম, এটার জন্য আমার নামের এক্সামটেড নামটা লাগবে না, হেডিংটা লাগবে। ট্যাক্স রেট কি হবে? জিরো। আর আমরা যেটা ট্যাক্স রেট 0% বসাচ্ছি উপরে, সেটাতেও জিরো। বাট দুটোতে জিরো হওয়ার পরও আমরা এক্সামটেড এবং জিরো আলাদা করছি কেন? কারণ কোনটা কি না হলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, তো এটা কেন এক্সামটেড দিচ্ছেন আর কেন জিরো দিচ্ছেন এক হয়ে যাবে না সব। এই জন্য ট্যাক্সের নামটা খুব জরুরি। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের ট্যাক্স। এরপর আসে দেখেন, এখানে দেখেন চার্ট অফ অ্যাকাউন্টস, ডেল্টা হেলথ কেয়ারের চার্ট অফ অ্যাকাউন্টস, এখানে এতগুলো চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করতে বলছে। এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য, আমি কয়েকটা অ্যাড করে দেখাবো, বাকিগুলো আপনারা সবাই অ্যাড করবেন। এই চার্ট অফ অ্যাকাউন্টসগুলো লাগবে। এখন দেখেন চার্ট অফ অ্যাকাউন্টসটা আমরা কোথায় পাবো? আমরা ট্যাক্সটা কোথায় পেয়েছিলাম? এই যে এখানে, তাই না? এই চার্ট অফ অ্যাকাউন্টসটা পাবো আমরা ট্রানজ্যাকশন, দেখেন ট্রানজ্যাকশনের নিচে এই যে দেখেন চার্ট অফ অ্যাকাউন্টস। ওকে, এখানে ক্লিক করব। আমরা এইভাবে কেন করছি? ধরেন আমরা তো সিরিয়ালি একটা একটা করে শিখতে পারতাম, এখানে সিরিয়ালি দেয়া আছে। সিরিয়ালি কাজ করতে গেলে আপনি অ্যাকাউন্টিং সিস্টেমে সিরিয়াল ব্রেক হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনাকে ট্রানজ্যাকশন করতে গেলে আপনাকে তো ট্যাক্স, চার্ট অফ অ্যাকাউন্ট, প্রোডাক্ট, কাস্টমার সার্ভিস, এগুলো তো লাগবে। আপনি যদি আগেই শুরুতে অন্যগুলোতে চলে যান, সেলস এবং এক্সপেন্সে চলে যান, তাহলে তো আপনি ওই জিনিসগুলো পাবেন কোথায়? এই জন্য সিরিয়াল কিন্তু এইটা না, সিরিয়াল হচ্ছে আমি যেভাবে করাচ্ছি ওইটাই সিরিয়াল। ওকে, তাহলে আমরা ট্রানজ্যাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে আসলাম। এখন দেখেন এই চার্ট অফ অ্যাকাউন্টে এখানে কিন্তু অনেকগুলো লেজার এখানে দেওয়া আছে, তাই না? এগুলো ডিফল্ট, এগুলো ওরা আগে থেকেই দিয়ে রাখে। ওকে, এখন এর বাইরে আমাদের কিন্তু প্রতিদিনই চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, প্রতিদিনই কোনো না কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এখন ধরেন নতুন একটা খরচের খাত আসছে, সেটা এখানে লেখা নাই, সেটা এখানে অ্যাড করা নাই, অ্যাড করতে হবে না? ধরেন নতুন একটা ইনকাম আসছে, সেটা এই চার্ট অফ অ্যাকাউন্ট এখানে নাই, সেটা অ্যাড করতে হবে না? তার মানে চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু আপনার সাথে, মানে অ্যাকাউন্টিং করতে গেলে চার্ট অফ অ্যাকাউন্ট প্রতিদিনই আপনার সাথে লেগে থাকে। ওকে, তো এখন দেখেন এখানে চার্ট অফ অ্যাকাউন্টগুলো ডিফল্ট দেওয়া আছে। এখন যদি ধরেন আমরা এটা, এখানে দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট বলতে ধরেন এখানে কি আছে? ব্যাংক, ব্যাংকের মধ্যে কি নাম আছে? একটা ওয়েলস ফার্গো, একটা ব্যাংক অফ আমেরিকা। এই যে আছে একটা পেপাল, পেপাল কি জিনিস? পেপাল হচ্ছে ওয়ালেট, ইন্টারন্যাশনাল ওয়ালেট। পেপাল ওয়ান কাইন্ড অফ আমাদের বিকাশ টাইপের, তাই না? যে আমার ওয়ালেটে টাকা রেখে আমি যে কোনো কিছু পেমেন্ট করতে পারি, বা ওয়ালেটে টাকাও নিতে পারি, রিসিভও করতে পারি। পেপাল বাংলাদেশে নাই, বাট আপনার যদি যখন বাইরের ক্লায়েন্টে কাজ করুন, পেপাল কিন্তু থাকবেই। ওকে, তো পেপাল অ্যাকাউন্ট অ্যাজ লাইক ব্যাংকের মতো, ব্যাংক আমরা যেভাবে অ্যাড করবো সেম পেপাল। এরপর আছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডটা কি আমাদের জন্য বলেন তো? সম্পদ, লাইবিলিটি। ক্রেডিট কার্ডের ব্যালেন্স জিরো থাকা মানে আপনি নিরাপদ আছেন। ক্রেডিট কার্ডের ব্যালেন্স 100 টাকা হওয়া মানে 100 টাকা কিন্তু আপনার লাইবিলিটি ক্রেডিট, লোন নিছেন 100 টাকা, সোজা কথা, তাই না? আচ্ছা, ক্রেডিট কার্ডটা কিভাবে অ্যাড করবো সেটা আমরা দেখাবো। আর বাকি যেগুলো আছে ওনার্স ইকুইটি, ফিক্সড অ্যাসেট, এক্সপেন্স, এগুলো আপনারা অ্যাড করবেন। এখন যদি বলেন যে এগুলো কিভাবে অ্যাড করবেন সিস্টেমে, এটা আমি দেখাবো। এখন যদি বলেন যে ওনার্স ইকুইটি কি জিনিস আমি বুঝি না, তাহলে কিন্তু আমার জন্য বিপদ। আচ্ছা, মানে অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের কোর্স করতে আসছেন, এটা কিসের কোর্স? সফটওয়্যার শিখতে আসছেন। এখন যদি বলেন যে ভাই বেসিক অ্যাকাউন্টিং শিখাইতে হবে, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাবো। আচ্ছা, বেসিক অ্যাকাউন্টিং শিখতে গেলে আপনাদের এই নিজেদের স্টাডি করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে বেসিক অ্যাকাউন্টিং আমি শেখাতে পারবো না ব্যাপারটা তা না, আমিও শেখাতে পারবো, কিন্তু আপনার কোর্সের হিসাবে আসবে না। কোর্সে আপনার ক্লাস আছে কয়টা? 18টা ক্লাস আছে। 18টা ক্লাস আপনি বেসিক অ্যাকাউন্টিং শিখাতে গেলে কমপক্ষে এই বেসিক অ্যাকাউন্টিং পিছনে 5টা ক্লাস হবে, আপনার ক্লাস বেড়ে যাবে কত? বুঝতে পারছেন? মানে 18টা ক্লাসের পরের ডেটে দেখবেন আর একটা ব্যাচ রেডি হয়ে আছে ঢোকার জন্য। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে কি, মানে দুটো একটা ক্লাস যে আমি বেশি নিতে পারবো না তাও না, আমি একটা দুটো ডেট পিছিয়ে দিই, আমি সেটা কয়দিন দিব পিছিয়ে, বুঝতে পারছেন?
এনিওয়ে, তো এখন দেখেন এই জিনিসগুলো আপনারা ওনার্স ইকুইটি, ফিক্সড অ্যাসেট, যদি মনে করেন যে ভাই আরো কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দেন, আমি গ্রুপে আরো কিছু দিয়ে দেবো, সেগুলো অ্যাড করবো প্র্যাকটিসের জন্য, তাই না? আপনি একটা জিনিস দেখেন, অনেকেই, আপনাদের ফার্স্ট ক্লাসও বলছিলাম যে যারা চিন্তা করে আসছেন যে কোর্স করবো পরের দিন থেকে বা 3 মাস পর থেকে ডলার চলে আসবে পকেটে, ব্যাপারটা আসলে কিন্তু সেরকম না। অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং এর কাজ আপনাকে একটা ক্লায়েন্ট দিবে, এটা আসলে খুব টাফ। কারণ হচ্ছে সে তার অ্যাকাউন্ট আপনার হাতে তুলে দিবে, তার অ্যাকাউন্টস, টোটাল অ্যাকাউন্টস আপনার তুলে দিবে কোম্পানি। এইটা কিন্তু সে একটা আনারই হাতে দিতে চাবে না, খুব স্বাভাবিক। ওকে, যার কারণে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি কোর্স করতেছেন ভালো কথা, কিন্তু আপনার 6 মাস 1 বছর একটা প্ল্যান থাকতে হবে। আপনি নিজেকে স্কিল করে কোথায় নেবেন? কারণ কি দেখেন, ফাইবারে যান, ফাইবারে একটা গ্রাফিক ডিজাইন আপনি $3 করতে পারবেন, মানে এগুলো লোকের সঙ্গে অ্যাভেলেবেল। বাট একটা অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে ফাইবারের একটা ইয়েতে যান, একটা গিগে যান, দেখেন $30 নিচে কোনো কাজ নাই। তার মানে আপনাদের কাজটা কিন্তু খুব সফিস্টিকেটেড, একটা টেকনিক্যাল কাজ, তাই না? মিনিমাম ছোট্ট একটা কাজ করবেন, $30 দিবে। ঠিক আছে? না, এটা ব্যাপারটা যেমনই হোক, ব্যাপারটা আসলে ট্রু। কিন্তু কম্পিটিশন যখন আমরা কথা আমি যখন এই কোর্সে করতে দিচ্ছি, আমাকে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে যে এই সেক্টরে কম্পিটিশন কম, অথবা অন্য অন্য ফ্রিল্যান্সিং এর যে ব্যাপারটা থাকে যে হ্যাঁ ওখানে সবাই ঝাঁপিয়ে পড়ছে, এখানে তেমন নাই। সেই ক্ষেত্রে তো আমি তাহলে আমাকে তো দাঁড়ানোর জন্য 1 বছর আমি নিলাম ওটা। এখন এখন আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি এই সেক্টরে কম্পিটিশন কম, এটা ট্রু। মানে আপনি অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের লোক কম, কাজ অনেক, কাজ হিউজ। কিন্তু আপনি এজ এ কোম্পানির ওনার চিন্তা করেন যে আপনি একটা নতুন লোক, যে খুব একটা কিছু বুঝছে না, কারণ ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে কথা বলবে কাজ দেওয়ার আগে, তাই না? সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে তুমি, আচ্ছা তুমি ট্যাক্সটা ফাইল করতে পারো কিনা, ওকে তুমি ব্যাংক রিকনসিলিয়েশন পারো, আচ্ছা এইটা বলো তো, এইটা আমার ক্যাটাগরি কি হবে, জিজ্ঞেস করবে কিন্তু। এখন ধরেন জিজ্ঞেস করার পর আপনি শুরুতেই কিন্তু সব পারবেন না, শুরুতে আপনার ওই স্কিলটা থাকবে না। শুরুতে যখন আপনি পারবেন না, তখন কিন্তু সে তার অ্যাকাউন্টসটা আপনাকে দিতে চাবে না। হ্যাঁ, ছোট কাজ করতে পারেন। আমি আপনাকে 6 মাস 1 বছরের প্ল্যান বলছি ছোট কাজ পাওয়ার জন্য না, আমি বলছি যে আপনি একটা পূর্ণাঙ্গ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে গেলে আপনাকে 6 মাস 1 বছর একটা প্ল্যান নিতে হবে। কারণ আপনি ছোট কাজ ধরেন $10 $15, ধরেন একটা কাজ যেটা অনেকেই এক্সপার্ট একজন $30 করবে না, আপনি সেটা $10 করতে চাচ্ছেন বলে আপনাকে হয়তো দিতে পারবে। ঠিক আছে, কিন্তু এইভাবে কয়দিন, আপনাকে আস্তে আস্তে এক্সপার্ট হতে হবে। এখন বিষয় যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এই কুইক বুকের পেছনে প্রতিদিন আধা ঘন্টা সময় দিতে হবে, টাইমটা বের করে ফেলতে হবে। আর আপনি যদি মনে করেন যে এইটা একবার অ্যাড করছি আবার কেন করব, ভাই এটা কাজ করতে গেলে প্রতিদিনই লাগবে, এটা প্রতিদিন এই চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। নতুন একটা হিসাবের খাত আসলেই চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তাই না? এগুলো যত বেশি বেশি করবেন তত আপনার প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আচ্ছা আসুন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টটা কি জিনিস বলছিলাম মনে আছে? এই যে এত বড় লেজার থেকে এক্সেলে আসছে 1 পেজে, আর এখন জাস্ট দেখেন এই যে একটা নাম চলে আসছে, তাই না? হিসাবের খরচ, কোন খাতের খরচ কোথায় লিখেন সেটাই, সেই হেডগুলো এখানে আসছে। আচ্ছা দেখেন, এখানে যেহেতু ডিফল্ট কিছু দেওয়া আছে, যদি আমরা এখন একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, সিঙ্গেল একটা অ্যাড করব, তাহলে কি করব, আমরা এই যে ডান পাশে নিউতে ক্লিক করব। এখানে চার্ট অফ অ্যাকাউন্টটা দেখেন এইভাবে আসছে, এটা এইভাবে না এসে মাঝখানে একটা বক্স আকারেও আসতে পারে। ওকে, বাট ইনফরমেশন কিন্তু সেম, এখানে যান ইনফরমেশন, এখানেও তাই ইনফরমেশন। কারো যদি এইভাবে না এসে মাঝখানে একটা বক্স আকারে আসে, ভয় পাবেন না। ওকে, যেমন ধরেন বলছে কি অ্যাকাউন্ট নেই, আমাদের এখানে অ্যাকাউন্ট নেম কি আছে বলেন? ওয়েলস ফার্গো চেকিং, তাই না? ওয়েলস ফার্গো কি? ব্যাংক। এই তো লেখাই আছে যে ব্যাংক অ্যাকাউন্ট, ওয়েলস ফার্গো ব্যাংক অ্যাকাউন্ট। এখন ব্যাংক অ্যাকাউন্ট তো ব্যাংকে আছে, আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট কেন অ্যাড করবো? ব্যাংকে তো আমি টাকা জমা দিচ্ছি, আমার একটা হিসাব থাকবে না? তাহলে রিকনসাইল করবে না, রিকনসাইল কার সাথে করবে? মানে আপনার ব্যাংকের হিসাব আর আপনার নিজের হিসাব, এই দুইটা মানে এই দুইটা সমন্বয় করাটাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে, তাই না? সমন্বয় করাটা।
আর আপনার যদি আপনার হিসাব নাই থাকে তাহলে আপনি সমন্বয় করবেন কার সাথে? ব্যাংকের হিসাব তো ব্যাংকের কাছে আছে। ওকে, তাহলে ওয়েলস ফার্গো চেকিং, এই চেকিং শব্দটার অর্থ হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আমরা যেমন কারেন্ট অ্যাকাউন্ট বলি না, চেকিং মানে বোঝায় কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি ইনফরমেশন আছে, ওয়েলস ফার্গো চেকিং। আমরা ফার্স্টে নামটা দিয়ে দিই। চেকিং কথাটা লিখলাম কেন, কারণ একই ব্যাংকে আমার আরো অ্যাকাউন্ট থাকতে পারে। ওয়েলস ফার্গোতে আমার যে কারেন্ট অ্যাকাউন্ট আছে এটা সেটা। এখন এর পাশে আমরা কি দিব, ধরেন এই 4টা ডিজিট দিলাম, এটা আমি আনুমানিক 4টা ডিজিট দিছি। এই 4টা ডিজিট মানে হচ্ছে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্টের লাস্ট 4টা ডিজিট। কারণ আমি ধরে নিচ্ছি যে আমার এই ব্যাংকে আরো অ্যাকাউন্ট থাকতে পারে। এইটা সবসময় প্র্যাকটিস করবেন, ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, আপনারা সবসময় লাস্ট 4টা ডিজিট দিয়ে দিবেন। এটার উপকারিতা কি, এটা সুবিধা কি, কাজ করতে গেলে বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা দিলাম নাম। আর এই যে মাঝখানে একটা বক্স আসবে বলছিলাম, যদি ওইভাবে আসে, এটা দুইভাবেই আসতে পারে। যদি ওইভাবে আসে তাহলে কি করবেন, আচ্ছা আমি অন্য একটা অ্যাকাউন্টে দেখাচ্ছি। এখন দেখেন আমার এটা কি ব্যাংক, তাই না? ব্যাংকের পরে বলছে কি অ্যাকাউন্ট টাইপ আর ডিটেল টাইপ। তাহলে ব্যাংকটা আমার কি জিনিস বলেন তো? ব্যাংক মানে হচ্ছে আমার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ব্যাংক মানে কি? ব্যাংকে টাকা থাকা মানে আমাদেরকে অ্যাকাউন্টিং সিস্টেমে ধরে নিতে হবে আমার কাছে ক্যাশই আছে। চেক পাওয়া মানে কি, ধরে নিতে হবে আমি একদম টাকা পেমেন্ট পেয়ে গেছি। চেক ডিজঅনার হলে সেটা অন্য হিসাব, সেটার সিস্টেম আলাদা। বাট আপনি যখন চেক পাচ্ছেন, আপনাকে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে সিস্টেমে এন্ট্রি দিতে হবে কি পেমেন্ট পেয়ে গেছি, যদিও আপনি টাকা এখন উইথড্র করেননি। চেক পাওয়া মানে আপনাকে ধরে নিতে হবে পেমেন্ট ক্লিয়ার। ওকে, তাহলে এখানে ব্যাংক হবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আর এখানে ডিটেল টাইপে হবে ব্যাংক। এখানে দেখেন অনেক কিছুই আছে, ক্যাশ অন হ্যান্ড অনেক কিছু আছে, বাট এটা হবে ব্যাংক। যদি এমন হতো এটা আমাদের ব্যাংক না হয়ে হতো আমাদের পেটি ক্যাশ থাকে না কোম্পানিতে, রানিং ক্যাশ থাকে না একটা, ধরুন সেটা যদি দিতাম এখানে রানিং ক্যাশ, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আর এখানে দিতাম ক্যাশ অন হ্যান্ড। ওকে, আমাদের হাতে কত টাকা ক্যাশ আছে, একদম লিকুইড ক্যাশ। আর এখানে আমরা ব্যাংক দিচ্ছি মানে আমরা দিয়ে দিচ্ছি যে এখানে আমার এটা ব্যাংকে আছে। ওকে, আচ্ছা দেখেন এখানে ডিফল্ট ট্যাক্স কোডের কথা বলছে একটা, এখানে আমরা 2টা ট্যাক্স অ্যাড করছি, 2টাই শো করতেছে। হ্যাঁ, এই ডিফল্ট ট্যাক্স কোডটা আমরা নর্মালি দিব না, বা দিতে পারি। দিতে পারলে কি হবে, ধরেন আমরা যখন এই ব্যাংকে কোনো লেনদেন করব অটোমেটিক ট্যাক্স চলে আসবে যেটা ডিফল্ট দিব। কোনটা? ও এটা এটা পরে আসবে, এটা পরে আসবে, এটা স্টেপ বাই স্টেপ আসে। আচ্ছা, এটা হচ্ছে ডিফল্ট ট্যাক্স কোড হচ্ছে যদি আমরা একটা ধরনের একটা, এটা ব্যাংকের ক্ষেত্রে আসলে ওরকমভাবে প্রযোজ্য না, কোন একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে ধরেন আমাদের ফিক্সড একটা ট্যাক্স আছে। ধরেন একটা সার্ভিসের ক্ষেত্রে আমার ফিক্সড ট্যাক্স হচ্ছে 15%, তাহলে আমার ডিফল্ট ট্যাক্স 15% এখানে ধরেন অ্যাড করে রাখতে পারি। তাহলে কি হবে, আমার বারবার এই ট্যাক্সটা সিলেক্ট করতে হবে না। বাট যখনই আমি এই সার্ভিসটা সিলেক্ট করব অটোমেটিক্যালি আমার ট্যাক্স 15% চলে আসবে। আমি কিন্তু ওখান থেকে ইনস্ট্যান্ট চেঞ্জ করেও দিতে পারবো, ইনস্ট্যান্ট ওখানে চেঞ্জ করেও দেওয়া যাবে। এটা আমরা ব্যাংকের ক্ষেত্রে করবো না, কারণ ব্যাংকে তো আসলে সরাসরি এরকম ট্যাক্সের কোনো বিষয় থাকে না। কি থাকে বলেন তো, আমরা একটা লেনদেন করছি 100 টাকা, সেটার উপর ট্যাক্স আছে 15%, টোটাল 115 টাকা। আমরা ব্যাংকে কিন্তু 115 টাকাই জমা দিচ্ছি, ওখানে কিন্তু আলাদাভাবে এই জমা দেওয়ার উপর কোনো ট্যাক্স আছে না কিন্তু। যার কারণে আমরা ডিফল্ট ট্যাক্স রেটটা এখানে অ্যাড করবো। এরপরে বলছে কি দেখেন ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স কি আছে দেখেন, মানে আমরা যখন এই ওপেনিং ব্যালেন্স আছে কত, $250, তাই না? এই ব্যাংকে ওপেনিং ব্যালেন্সটা কিভাবে হতে পারে, ধরেন আপনি আজকে অ্যাকাউন্টটা খুলছেন, 500 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছেন, খুলতে পারেন না আপনি 500-1000 টাকা দিয়ে, তাহলে আপনার ওপেনিং ব্যালেন্স হবে কত, যত যত দিয়ে খুলছেন, 500 বা 1000। এখন ধরেন এই ব্যাংকটা আপনার ক্লায়েন্টের আসতে ধরেন 3 বছর হলো, বাট সে আজকে আসতে চাচ্ছে হলো কুইক বুক ওপেন করতে চাচ্ছে। এখন আমরা এখানে এন্ট্রি দিচ্ছি কোথায়, আমার কুইক বুকের লেজারে, ব্যাংকের লেজারে না কিন্তু। এখন ধরেন আমি ক্লায়েন্টকে বললাম, কাস্টমারকে বললাম যে গত 3 বছরের স্টেটমেন্ট কই, তা না হলে আমি এন্ট্রি দেবো কি করে, তার কাছে নাই। তখন কি করবেন, আপনি তারা আন্দাজে একটা কিছু দিতে পারবেন না, অ্যাকাউন্টিংয়ে কি সেটা করা যাবে? তাহলে আপনি ধরবেন ব্যাংক
ব্যাংকের ওপেনিং ডেট হলো আজকে, যেহেতু আপনি আজকে থেকে হিসাব করতেছেন, তাহলে ব্যাংকের লাস্ট ব্যালেন্স যেটা আছে সেটা হবে আপনার এখানকার ওপেনিং ব্যালেন্স। আমরা ট্রায়াল ব্যালেন্স বলি না? ট্রায়াল ব্যালেন্স কি মানে, ধরেন এটা কি মাস, অগাস্ট, তার মানে জুলাই কি হয়, 30 না 31 হয়, 31। তাহলে জুলাইয়ের 31 তারিখে যে ব্যালেন্সটা ছিল আমাদের, সেটা ব্যাংক থেকে শুরু করে যাবতীয়, সেই ব্যালেন্সটাকে আমরা বলি অগাস্টের 1 তারিখে জুলাইয়ের ট্রায়াল ব্যালেন্স, তাই না? আর ওই ব্যালেন্সটা ধরেই তো আমরা ক্লোজিংটা ওপেনিং হচ্ছে, ওটা ট্রায়াল ব্যালেন্স বলি না? তাহলে যদি আমার ধরেন ব্যাংকের আগের কোনো হিসাব আমার কাছে না থাকে, হতেই পারে এরকম, নাই, উনি পার্সোনালি হ্যান্ডেল করছে, রাখতে পারে না, তাহলে আজকে থেকে আমি এটা কুইক বুকে এন্ট্রি দিচ্ছি। তাহলে আমি এটা ট্রায়াল ব্যালেন্স হিসেবে কি আজকের যে মানে গত মাসের যে ব্যালেন্সটা, জুলাইয়ের 31 তারিখের যে ব্যালেন্সটা, অগাস্টের 1 তারিখে সেটা ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। এখন আমি আজকে পর্যন্ত পাইছি, আজকের আগের আমার কোনো হিসাব নাই, তাই আজকে পর্যন্ত আমি স্টেটমেন্ট দেবো আজকের ব্যালেন্স কত, সেটা হবে আমার ওপেনিং ব্যালেন্স আজকে থেকে শুরু করে। আর যদি আমার শুরু থেকে থাকে তাহলে আমার যে টাকা দিয়ে আমি ওপেন করছি সেই টাকাটাই হবে আমার ওপেনিং ব্যালেন্স। বুঝতে পারলেন কি? হ্যাঁ, মানে যদি আমার কাছে না থাকে তাহলে তো আর আমি আন্দাজে একটা বসে দিব, আনুমানিক তো আর বসায় দেওয়া যাবে না। যদি না থাকে তাহলে আজকে পর্যন্ত আমার কাছে যা আছে এখান থেকে আমি হিসাব শুরু করবো, তাহলে এটাই আমার ওপেনিং ব্যালেন্স। আর যদি আমার হিসাব থাকে তাহলে আমি যে টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করছি প্রথম দিন, ওটাই আমার ওপেনিং ব্যালেন্স। সেক্ষেত্রে যেটা হবে, আমি আমার এখন যে ব্যালেন্সটা আমি নিচ্ছি ব্যাংক থেকে, সেটা তো তাহলে আমার আর কিছু করতে হচ্ছে না। কিন্তু আমি যদি একদম 3 বছর আগের দিয়ে শুরু করি, সেই ক্ষেত্রে আমার ব্যাংকে যত ট্রানজাকশন হয়েছে সবগুলো তো আমাকে এখানে এন্ট্রি দিতে হবে না? অবশ্যই। নতুন ব্যালেন্স মিলবে না। ব্যালেন্স মিলবে না। আচ্ছা, ওটা এন্ট্রি দেওয়ার সহজ উপায় আছে, অসুবিধা নেই। মানে 3 বছরের ব্যালেন্স কেমনি এন্ট্রি দেবেন, এটা টেনশনে পড়ার কোনো কারণ নেই, এটা সহজ উপায় আছে। আচ্ছা, এখন দেখেন, এটা যখন আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করব তখন দেখতে পাবো, কিন্তু আপনার কাছে ব্যাংক স্টেটমেন্টগুলো থাকতে হবে। স্টেটমেন্ট যদি না থাকে তাহলে আপনি কেমনি কি করবেন, স্টেটমেন্ট থাকতে হবে। আচ্ছা, তাহলে আমাদের ওপেনিং ব্যালেন্স কত, 250, তাই না? তাহলে আমি ওপেনিং ব্যালেন্স এখানে দিচ্ছি 250। আচ্ছা দেখেন, এখানে অ্যাজ অফ ডেট, এখানে অ্যাজ অফ বলছে, ডেটটা বলে নাই, বাট এটাকে অ্যাজ অফ ডেট বলে। এখানে দেখেন অ্যাজ অফ ডেট কবে দেওয়া আছে, মানে এখানে এরা বলছে যে আমি এত তারিখে অ্যাকাউন্টটা ওপেন করছি, সোজা কথা, $250 দিয়ে। কত কত, 1/1/2021। এখানে আমার দিতে হবে 1/1/2021। আচ্ছা, এখানে নিচে অপশনটা নাই, এটা 2021 পর্যন্ত এইভাবেই যেতে হবে, মানে 1 জানুয়ারি 2021, তাই না? 1/1/2021 মানে কি? এখন দেখেন আমি ওই ডেটটাই কেন দিব, ধরেন আমি যেই ডেটে ওপেনিং ব্যালেন্সটা পেয়েছি, ওপেনিং ব্যালেন্সটা আমি যে ডেটে পেয়েছি, ধরেন যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার ডেটটা থাকে, এটার যেমন আছে, আমি 2021 সালের 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছি $250 দিয়ে, আমার ডেট আছে না, আমি এই ডেটটাই বসাবো। ধরেন আমি আগের কোনো কিছুই নেই, হিসাব নিকাশ কিচ্ছু নেই, কোনো স্টেটমেন্ট নেই, কিছুই নেই, কিন্তু আমি অগস্টের 1 তারিখে লাস্ট মান্থের ক্লোজিং ব্যালেন্সটা আমি জানি, ওটা আমাকে জানাইছে যে লাস্ট মান্থের ক্লোজিং ব্যালেন্স 250। তাহলে 1 আগস্ট 2024 আমার ওপেনিং ব্যালেন্স কত হবে, 250। ডেট হবে কত, 1 আগস্ট 2024। এই অ্যাজ অফ ডেটটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণটা হচ্ছে, আপনি যখন একটা চার্ট অফ অ্যাকাউন্ট এখানে অ্যাড করছেন, তখন এই অ্যাজ অফ ডেটটা আপনাকে দিতেই হবে, এবং এই অ্যাজ অফ ডেট যে তারিখে থাকবে তার পূর্বের কোনো তারিখে আপনি এই অ্যাকাউন্টে কোনো কাজ করতে পারবেন না। আমরা এখানে ডেট দিচ্ছি কত, 1/1/2021। এখন ধরেন আমরা 28 ডিসেম্বর 2020, 3 দিন আগে একটা ট্রানজ্যাকশন করব, তখন কিন্তু এই ব্যাংকে আমরা কোনো ট্রানজ্যাকশন এখানে রেকর্ড করতে পারবো না। কারণ কি, সে বলবে যে 28 ডিসেম্বর 2020 তোমার তো এই অ্যাকাউন্ট ছিলই না, অ্যাকাউন্ট ওপেন হয়েছে কবে, 1/1/2021 ওপেন হয়েছে। বুঝলেন কি ব্যাপারটা? তার মানে আপনার চার্ট অফ অ্যাকাউন্টে যেখানে অ্যাজ অফ ডেট আছে, সেটাকে আপনার ঠিক ওপেনিং ডেটটা খুঁজে বের করেই দিতে হবে। বুঝতে পারছেন? আর যদি আপনার ওপেনিং ডেট খুঁজে না পান, তাহলে যে ডেট থেকে আপনি স্টার্ট করতেছেন
ওই ডেট থেকে দেবেন। আপনি যখন 1 আগস্ট 2000 কত বললাম 24 দিচ্ছেন, তার মানে কিন্তু আপনি জুলাইয়ে কোনো ট্রানজাকশন এই অ্যাকাউন্ট থেকে করতে পারবেন না আপনার কুইক বুকে। কারণ কি, সে বলবে কি জুলাই তো তোমার এই অ্যাকাউন্ট ছিলই না। ক্লিয়ার ব্যাপারটা? অ্যাজ অফ ডেটের ব্যাপারটা ক্লিয়ার তো? মানে সোজা কথা, আপনি যে ডেট দিবেন ওই ডেটের আগের কোনো ডেটে আপনি কোনো কাজ করতে পারবেন না, ওই ডেট থেকে তার পরের যে কোনো ডেটে কাজ করতে পারবেন। রাইট? তোমার তো তখন জন্ম হয় নাই, তুমি এই কাজ করো কেন? ওকে, আচ্ছা দেখেন এখানে কারেন্সি কি বলছে। ধরেন আমার একটা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কারেন্সিটা থাকবে। ধরেন আমি একজন ব্যবসায়ী, আমি ইন্টারন্যাশনাল বিজনেস করি, আমার সিঙ্গাপুরে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা আমি এখানে এন্ট্রি দিচ্ছি। আমি বাংলাদেশি লোক, কোনো অসুবিধা নাই, বাট সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টটা আমি এখানে মেনটেন করবো না। তাহলে আমার এখানে কারেন্সি দিতে হবে সিঙ্গাপুরের ডলার। অথবা যদি আমার দুবাইতে থাকে, ইউএসএ থাকে ইউএসএ, ইউকে থাকলে ইউকে, এই যে এটা দুবাইয়ের টাকা, এটা কী বলে, এইডি দিরহাম, এখানে অটোমেটিক আপনার রেটটা চলে আসবে। আজকের রেট, আজকের কারেন্ট যে রেটটা সেটা কিন্তু চলে আসবে এখানে, দেখছেন? তো যাই হোক, এটা আমরা আপাতত বাংলাদেশি টাকাতেই খুলি। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের ব্যাপারও সেম। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে দিতে পারে তাহলে দেবেন, যদি তার রিকোয়ারমেন্ট থাকে যে না আমার এটার ব্যাপারে একটা ডেসক্রিপশন আমার লাগবে, এই কাজে আমি ব্যবহার করব, দিতে পারেন। ওকে, আচ্ছা দেখেন এখানে আপনি এটা জাস্ট সেভ করে দিবেন, তাহলে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট সেভ হয়ে গেল অ্যাজ এ ব্যাংক। ওকে, আমরা কি সেভ করছিলাম? ওয়েলস ফার্গো। হ্যাঁ, আচ্ছা এখানে যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কিন্তু একটা অলরেডি আসছে। আমরা যে হ্যান্ড ক্যাশের কথা বললাম না, সেটা অলরেডি আছে। তাহলে এইটা আমার দেখেন, এটা কি বললো, এই যে সেলস ট্যাক্স 15%, সরি এটা আমি অ্যাড করেই ফেলছি মনে হয়। এটা ডিফল্ট ট্যাক্স রেট, এটা কোনো সমস্যা না, যে কোনো সময় চেঞ্জ করতে হবে, প্রতিটা ট্রানজাকশন সময় আমরা চেঞ্জ করতে পারবো। বাট এটা কেন অ্যাড করা যায়, যদি এমন হয় যে ফিক্সড কোনো ট্যাক্স রেট থাকে এবং যেটা চেঞ্জ করতে হয় না বা এটা প্রতিনিয়ত লাগে, সেক্ষেত্রে এটা রাখতে পারে। তাহলে আমার ব্যালেন্স কত দিয়ে শুরু করছি আমরা? 250 টাকা, তাই না? অ্যাজ অফ ডেটটা এখানে আছে। এখন ধরেন এইটা আপনি একটা জিনিস ভুল করছেন, যে এটা 250 না, এটা হবে 350। আপনি লেখার সময় ভুল করে 250 লিখে ফেলছেন, তখন কি করবেন? তখন যাবেন আপনি এডিটে, এখন দেখেন এডিটে গেলে আপনি এই 250 কিন্তু আপনার লক হয়ে গেছে। 250 কিন্তু আপনি এডিট করতে পারছেন না, কিন্তু আপনার দরকার কোনটা? 250 এডিট করা দরকার। বাট অন্যান্যগুলো ধরেন আপনি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দিয়ে এটা ব্যাংক না দিয়ে এটা ক্যাশ অন হ্যান্ড দিয়ে ফেলছেন ভুলে, তাহলে এটা এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারতেছি এডিটে যেয়ে। ওকে, ট্যাক্স রেট এটা 15%, এটা আমার ট্যাক্স রেট দরকার নেই। এটা কি গেল? ওকে, ম্যানেজ ট্যাক্স রেট দরকার নেই। আচ্ছা, ম্যানেজ ট্যাক্স রেট বলতে কি, ধরেন আমি যদি একটা ট্যাক্স রেট দিয়ে ফেলি, হ্যাঁ, সেখানে যদি আমরা চেঞ্জ করতে চাই, ম্যানেজ ট্যাক্সে গেলে ওই উপরে দেখলে না দুইটাই শো করতেছে, আমি অফ করে দিলাম, আপনি দুইটা অন করে যেটা দিতে চান সেটা দিলে চেঞ্জ করা যাবে। ওকে, এখন দেখেন এইটা আমি এখান থেকে সেভ করলাম, কিন্তু আমার আসল কাজে কিন্তু হলো না, তাই না? এটার জন্য আমি কোথায় যাব? আমি যাব অ্যাকাউন্ট হিস্ট্রিতে। অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে দেখেন এখানে এখন এডিট করা যাবে, এই যে এখানে এখন এডিট করা যাবে। এটা আমি 250-এর জায়গায় দিলাম আমি 350 দিয়ে আমি এখন সেভ করলাম। ইয়েস, হয়েছে 350। তার মানে আমি এডিটে গিয়ে কিন্তু এটা এই অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে হবে আমাকে কোথায়? হিস্ট্রিতে। এবং সেম আমি দেখেন অ্যাজ অফ ডেটটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো। তার মানে আমি যদি অ্যাজ অফ ডেট এবং ওপেনিং ব্যালেন্স চেঞ্জ করতে যাই, তাহলে আমার অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে চেঞ্জ করতে হবে। এখন ধরেন এখানে আমাদের একটাই হিস্ট্রি আছে বলে একটাই শো করছে। এখন ধরেন আমার অ্যাকাউন্টে অনেক ট্রানজ্যাকশন হয়েছে, কিন্তু আমার ওপেনিং ব্যালেন্সটা আমি ভুল করছি, আমি টের পাইছি 15 দিন পর। 15 দিন আমার ধরেন 100 ট্রানজ্যাকশন হয়ে গেছে, তখনও কিন্তু আমাকে ওই নিচে গিয়ে, এটা তখন নিচে নিচে চলে যাবে, একদম নিচে গিয়ে ওপেনিং ব্যালেন্সটা আমার এইভাবে ঠিক করতে হবে। এটা আরও একভাবে ঠিক করা যায়, সেটা আমি যখন করবো তখন দেখাবো। ওকে, তাহলে আমরা এখানে সেভ করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ম্যানুয়ালি অ্যাড করা শিখলাম। ওকে, এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি
এই ব্যাংক আপনারা পারবেন। পেপালটাও সেম ব্যাংকের মতো, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এখানে আপনারা ওই ক্যাশ অন হ্যান্ড, এখানে বলছে কি দেখেন ক্যাশ অন হ্যান্ড, এখানে সিলেক্ট করবেন কি ক্যাশ অন হ্যান্ড। আর এই যে ব্যাংক অফ আমেরিকা, এর অ্যাকাউন্ট নাম কি সেভিংস, এটা ব্যাংক, এটা ব্যাংক। বাট এই যে পেপালটা এখানে বলে দিছে ক্যাশ অন হ্যান্ড, ওপেনিং ব্যালেন্স কত হবে, অ্যাজ অফ ডেট কত হবে, ঠিক আছে। অথবা ক্যাশ অন হ্যান্ড না, এটা আপনি দিবেন ব্যাংকই দিতে পারেন, পেপাল ব্যাংক দিলেও সমস্যা নেই, সেম জিনিস। ওকে, আচ্ছা আর একটা জিনিস দেখেন, এই যে বলছে ক্রেডিট কার্ড, এখানে কি আরবিসি ভিসা গোল্ড, এইটা একটু আমরা অ্যাড করি। হ্যাঁ 350 হয়ে গেছে না। আচ্ছা আমরা এখন আবার নিউতে যাব, নিউতে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার দেব আরবিসি ভিসা গোল্ড। এখানে অটোমেটিক্যালি লাস্ট 4টা সংখ্যা দেয়া আছে, হ্যাঁ। তাহলে আমরা এই ডিজিট 4টা দেখলে বুঝতে পারবো যে এটা আমাদের কোন ক্রেডিট কার্ডটা। মানে আরবিসিতে আমাদের আরো 2-3টা ক্রেডিট কার্ড থাকতে পারে, হ্যাঁ। তাহলে এখানে অ্যাকাউন্ট টাইপ হবে কি দেখেন, ক্রেডিট কার্ড। এখানেও ক্রেডিট কার্ড অটোমেটিক্যালি চলে যাবে। ক্রেডিট কার্ডটা দেওয়ার কারণ কি, তো ব্যাংকে দিতে পারতো তাই না, ব্যাংকেরটা কি আপনার অ্যাসেট, আর ক্রেডিট কার্ড কি লাইবিলিটি, তাই না, যার কারণে ক্রেডিট কার্ড এখানে আলাদা, বাকি সব সেম। এখন ধরেন ওপেনিং ব্যালেন্স এখানে কি আছে দেখেন, ওপেনিং ব্যালেন্স কত 170.20, তাই না, ওপেনিং ব্যালেন্স 170.20। এইটা যে 170.20 দিলাম, এখানে ক্রেডিট কার্ড সিলেক্ট করার সাথে এইটা চলে যাবে আপনার লাইবিলিটি। বলেন কি, আপনি যখন ব্যালেন্স শিট দেখবেন, ব্যালেন্স শিট দেখার সময় আপনার লাইবিলিটিতে দেখবেন 170.20 অলরেডি শো করতেছে। আচ্ছা এটা আমরা অ্যাড করে দেখে আসি না, আমাদের এটা হচ্ছে সেম ডেট 2021-এর 1 জানুয়ারি। আচ্ছা দেখেন 2021-এর 1 জানুয়ারি মানে 2021-এর 1 জানুয়ারি দিতে হবে না, আমি যদি ধরেন এটা ডিসেম্বরও দিয়ে দেই, 31 ডিসেম্বর দিই, তাও কিন্তু হবে, কারণ 1 জানুয়ারি 2021 থেকে তার পরের ডেটেরগুলো কাজ হবে, বুঝছেন, তার আগে দিলেও সমস্যা নেই। কিন্তু আমরা কি করব, নর্মালি যে ডেটে আছে সেই ডেটেই দিই। এখানে এগুলো সব ঠিক আছে, আরবিসি ভিসা গোল্ড, আমি এটা সেভ এন্ড ক্লোজ করি। আরবিসি ভিসা গোল্ড, হ্যাঁ এই যে এখানে লিখলেই আছে আরবিসি, এই যে আসছে 170.20, ঠিক আছে। এটাও সেম, আপনি এডিটে গেলে ওই ইয়েগুলো এডিট করতে পারবেন, টাইপ ডিটেল টাইপ এডিট করতে পারবেন, আর ট্রানজাকশন হিস্ট্রিতে গেলে আপনার ওপেনিং ব্যালেন্স এবং অ্যাজ অফ ডেট এডিট করতে পারবেন। ওকে, এখন বাকি যেগুলো আছে এগুলো আপনারা অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন, নিউতে গিয়ে অ্যাড করবেন। এখন ধরেন ক্লায়েন্ট আপনার নতুন নতুন ক্লায়েন্ট, সে আপনাকে একবারে 50টা চার্ট অফ অ্যাকাউন্ট দিছে। হ্যাঁ আসুন, আসেন না, সে আপনাকে 50টা চার্ট অফ অ্যাকাউন্ট দিচ্ছে। এখন এই 50টা চার্ট অফ অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন। এখন ধরেন আপনি এই অ্যাড নিউতে গিয়ে একটা একটা করে অ্যাড করছেন, অনেক সময় লাগবে না, বাট এখানে একটা ইম্পোর্ট অপশন আছে। আমি যদি এই যে ড্রপ ডাউনে গিয়ে ইম্পোর্ট করলে দেখেন এখানে বলছে কি আপলোড ম্যাপ ডাটা ইম্পোর্ট, এটা 3টে স্টেপ। ফার্স্ট স্টেপে বলছে কি আপলোড করতে হবে ডাটা কীভাবে আপলোড করবেন, এখানে বলছে ডাউনলোড এ স্যাম্পল ফাইল। প্রথমে আমাদেরকে একটা স্যাম্পল ফাইল ডাউনলোড করতে হবে ফরম্যাটটা জানার জন্য, যে সে এখানে আপলোড করার জন্য কি ফরম্যাট দিচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই একটা ফরম্যাট পাব।
সময় লাগে। আচ্ছা, অন্য একটা কাজ আমরা একটু করে রাখি। আচ্ছা, এই ফাইলটা আমাদের ওপেন হয়েছে। হ্যাঁ, দেন এটা আমরা কুইকবুক থেকে ডাউনলোড করলাম। এখানে ও একটা ফরম্যাট দিচ্ছে আমাদেরকে। ফরম্যাট কি? এই যে হেডলাইনটা হচ্ছে ফরম্যাট, এই রোটা অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ, কারেন্সি। আমরা কি করব, এই হেডলাইনটা দেখে বাকিগুলো ডিলিট করে দেবো। কারণ কি, এই ডাটাগুলো হচ্ছে ডামি ডাটা, এই ডাটাগুলো তো আমাদের দরকার নেই। আমরা আমাদের অ্যাকচুয়াল ডাটা বসাবো এখানে, তাই না? আমরা এটা ডিলিট করে দেব। কিন্তু এইটা আবার ডিলিট করে ফেলেন নাকি? এটা ডিলিট করলে কিন্তু হবে না, এটা রাখতে হবে। ওকে, তাহলে প্রথমে আচ্ছা, এখন ধরেন ক্লায়েন্ট আমাকে পাঠাইছে, ডাটা পাঠাইছে। ডাটাটা কীরকম? ডাটা হচ্ছে এরকম। বলছে কি যে ভাই আমার চার্ট অফ অ্যাকাউন্ট এই কয়টা অ্যাড করতে হবে। এখন ধরেন এখানে কয়টা আছে? এখানে আছে 7টা। 8 নাম্বার ঘর মানে একটা বাদ দিলে 7টা। 7টা আমি একসাথে একটা একটা করে অ্যাড করতে আমার সময় লাগবে, যার কারণে আমি এখানে একবারেও অ্যাড করতে পারি। আমাকে বলছে অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারের বিষয়টা কোনটা আপনাদের মনে আছে? যখন আমরা অ্যাডভান্স সেটিংয়ে চার্ট অফ অ্যাকাউন্ট সেটিংস করতে গেছিলাম, সেখানে অ্যাকাউন্ট নাম্বার বলে একটা অপশন ছিল, আমরা ওটাতে টিক দিই নাই। টিক দিলে এই অ্যাকাউন্ট নাম্বারটা শো করতো। ওকে, চার্ট অফ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা কোনো কোনো সফটওয়্যারে ম্যান্ডেটরি, কোনো কোনো সফটওয়্যারে ম্যান্ডেটরি না। যেমন কুইকবুকের ম্যান্ডেটরি না, দিতেও পারেন নাও পারেন। বাট জেরো যখন শিখতে যাবেন, জেরোতে দেখবেন যে এটা ওই অপশনই নেই, এটা দিতেই হবে মাস্ট। চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার ছাড়া নেবে না। ওকে, তাহলে এই যে নাম্বারটা, এটা আমাদের কাছে আপাতত আছে বলে আমরা দিচ্ছি। উনি আমাদেরকে দিছে যে উনি এই নাম্বারটা ব্যবহার করতে চায়। ওকে, এখন এটা হচ্ছে আমাদের ডাটা, আর আমাদের ফরম্যাটটা কোথায়? এটা আমরা একটু আগে কুইকবুক থেকে ডাউনলোড করছি। তাহলে নাম্বারের জায়গায় আমরা নাম্বার পেস্ট করে বসাই দিলাম। এরপর কি আছে? ডিটেল টাইপ। দেখেন এখানে দেওয়া আছে কি ডিটেল টাইপ। আমরা ফরম্যাটে ডিটেল টাইপ কোথায় পাচ্ছি? এই যে এটা ডিটেল টাইপ, বুঝতে পারলেন? ডিটেল টাইপের ঘরে ডিটেল টাইপ হবে। তারপরে কি দিচ্ছে উনি দেখেন, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম কোথায়? এই যে অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেমের ঘরে অ্যাকাউন্ট নেম বসে না। ওকে, ক্লায়েন্ট কিন্তু সব কিছু আপনাকে ওই কুইক বুকে সিরিয়ালে গুছাই দিবে না, বুঝছেন না? সে তার মতো করে দিচ্ছে। এরপর টাইপ কি? এক্সপেন্স। টাইপ হচ্ছে এক্সপেন্স, সরি, এই যে টাইপের ঘরে আমরা টাইপ বসাইলাম এক্সপেন্স। এই কারেন্সিটা আমাদের এখানে দেওয়া নেই, কারেন্সিটা ম্যান্ডেটরিও না। দেখি কারেন্সি দেওয়া আছে? উনি দেন নেই কারেন্সি। ওকে, কারেন্সিটা আমার এখানে ম্যান্ডেটরি না। যদি আমার কোনো চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে কারেন্সি স্পেশালি থাকে, সেটা যদি ক্লায়েন্ট আমাকে বলে না দেয়, তাহলে তো এটা আপনার দোষ না। তাকে বলে দিতে হবে যে ভাই এই অ্যাকাউন্টটা কিন্তু আমার বাড়ি ইউকে, এই অ্যাকাউন্টটা কিন্তু আমার ইউএসএতে, এটা কারেন্সি হবে ইউএস ডলারে। তাহলে আপনার সেখানে ইউএসডি লিখে দিতে হবে। ওকে, তো যেটা নাই ওটা আমার ফাঁকা থাকবে, কিন্তু এটা কিন্তু ডিলিট করা যাবে না। এটা নাই বলে ডিলিট করে দেবেন তা কিন্তু হবে না, রাখতে হবে। যদি ধরেন মাঝখানে একটা নাই, ইনফরমেশন উনি দিতে পারে নাই, এটা কিন্তু করা যাবে না। এখানে অ্যাকাউন্ট নাম্বার আর কারেন্সি এই দুইটা বাদ দিয়ে বাকি যে তিনটা আছে, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেল টাইপ, এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি। কারণ এই তিনটা ছাড়া আপনি ডিফাইন করবেন কিভাবে এটা কি ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট, তাই না? এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি, এই তিনটা আপনাকে দিতেই হবে। এখন আসেন এটা আমরা সেভ করি। আমরা কি করলাম, ওই ফরম্যাটটার মধ্যে কিন্তু আমাদের ক্লায়েন্টের দেওয়া ডাটা এখানে বসাইলাম। বসে আমরা এটা সেভ করি। এটা দিই ডেস্কটপ, না, ওকে, সেভ করেছি আমরা। এখন এটাকে আমরা আপলোড করব।
আমরা ছিলাম কোথায়, এখানে ডাউনলোড স্যাম্পল ফাইল করে আমরা আমাদের ক্লায়েন্টের ডাটা নিয়ে এখানে ম্যাচ করা ফাইলটা রেডি করলাম। এখন আমরা ব্রাউজ করি, এটা মানে মাল্টি কারেন্সি থাকলে না না, এখানে কনভার্ট, এখানে এসেছে আপনি কারেন্সিটা সিলেক্ট করে দেবেন, কনভার্টারের বিষয়টা পরে। ওকে, এটা নেই, এটাই তো মনে হচ্ছে। এটা আচ্ছা, এই ফাইলটা আমরা সিলেক্ট করলাম, করে আমরা যখন নেক্সট করবো, নিচে নেক্সট করলে হবে কি দেখেন ম্যাপ ডাটা, এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপের ঘরে, সরি ডিটেল টাইপের ঘরে ডিটেল টাইপ আছে, পাশে গ্রিন টিক আছে, হ্যাঁ যদি এটা না থাকে তাহলে এটা রেড কালারের ক্রস আসবে। অ্যাকাউন্ট নেমের জায়গায় অ্যাকাউন্ট নেম আছে, অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় নাম্বার আছে, টাইপের জায়গায় টাইপ আছে, কারেন্সির জায়গায় কারেন্সি আছে, কিন্তু সেখানে কিছু নাই। আচ্ছা, আর এখানে দেখেন টিএভি কোড বলে একটা নতুন কিছু আছে, যেটা আমাদের ওই ফরম্যাটে দেওয়াই নেই, সেটা নাই বলে এখানে নো ম্যাচ দেখাচ্ছে। ওকে, তো যেটা নাই সেটা তো আমাদের কাছে নাই, ওটা তো আমরা জোর করে একটা আন্দাজে কিছু দিতে পারবো না এখানে। তাহলে ম্যাপ ডাটা ঠিক আছে, এটাকে আমরা নেক্সট করব। দেখেন আমরা এক্সেলের কলামে যেই ঘরে যা ছিল এখানে দেখেন ওইরকম কলাম আকারেই আসছে, কিন্তু হ্যাঁ? এই বক্সগুলো কোনটা, এই বক্সগুলো যখন আমরা নিউতে গিয়ে ম্যানুয়ালি অ্যাড করছি, এই ডান পাশে বক্সে যা যা ছিল এখানেও তাই তাই আছে। ওকে, এখন ধরেন আমরা ইম্পোর্টে যাই, দেখেন এখানে বলছে কি 5 of 7 অ্যাকাউন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড, মানে 60টার মধ্যে 5টা সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে, 2টা হয় নাই। এই 2টা না হওয়ার পিছনে কারণ কি, ওই আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্টে শুরুতে গেছি ওখানে দেখছি না ডিফল্ট কিছু চার্ট অফ অ্যাকাউন্ট ওরা রেডি করে রাখছে আমাদের জন্য, এই 2টা হচ্ছে মিলে গেছে, এই 2টা অলরেডি আছে। ওকে, এখন ধরেন আমি এইটার নামটা জাস্ট আলাদা করার জন্য, সরি, নামটা আলাদা করার জন্য আমি ধরেন এটার পাশে দিলাম কি, ধরেন 001, তাহলে আমার যেটা আছে সেটা নাম একটু ডিফারেন্ট হয়ে যাবে না 01 দিলে, এটার পাশে দিই আমি 01। অথবা আরেকটা কাজ করা যায়, ধরেন এটার সামনে আমি একটা অফিস অ্যাড করে দিতে পারি, এক্সপেন্স তো এটা টাইপেই আছেই, ধরেন আমি এটা অফিস, অফিস স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং, স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং বলে কিন্তু একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে বলে এটা নেয় নাই, তাহলে আমি সামনে একটা অফিস অ্যাড করলাম, করলে তো এটা দেখতে একটু সুন্দর দেখায় 01-এর থেকে, এটার সামনে আমি অফিস অ্যাড করলাম, তাহলে কি দিলাম আমি, অফিস শিপিং অ্যান্ড ডেলিভারি এক্সপেন্স, 01টা কেটে দিই। এখন এটা নিবে দেখেন ইম্পোর্ট নিয়ে নিচ্ছে। এখন আসেন আমরা একটু চেক করি কি ছিল যেন, এটা স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং না, এই যে এই 2টা ছিল আমাদের কিন্তু নতুন 2টা, যে অফিস স্টেশনারি শিপিং আর অফিস স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং, শুধু স্টেশনারি বলে একটা থাকার কথা, স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং শিপিং অ্যান্ড ডেলিভারি এক্সপেন্স, এই 2টা আমাদের আগে থেকে ছিল বলে এই 2টা নিতে ছিল না, যার কারণে আমরা সামনে একটা অফিস বসাই দিয়ে যখন নামটা আলাদা করে দিলাম তখন কিন্তু নিয়ে নিচ্ছে। হ্যাঁ অবশ্যই যায়, আমি মানে সার্চ দিলে হয় কি ওই একটাই দেখায়, মানে আপনাদেরকে সার্চ দিয়ে দেখাতে চাই না অন্য কারণে। আসছে অফিস স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং, অফিস শিপিং অ্যান্ড ডেলিভারি এক্সপেন্স আর অফিস স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং। ওকে, আর যদি শুধু দেই স্টেশনারি, আসছে 2টা। এখন ধরেন সার্চ দিলে কি হয়, শুধু এই 2টা দেখায়, হ্যাঁ অনেকেই আসলে যেটা হয় মানে টেকনিক্যালি একটু দুর্বল থাকে অনেকেই, হ্যাঁ সে এখন চিন্তা করে যে একটু আগে ইয়াতে দেখাইলো আমার এতগুলা চার্ট অফ অ্যাকাউন্ট, এখন খালি দেখাই 2টা, মানে এটা হচ্ছে আমার অভিজ্ঞতা, ক্লাস নিতে নিতে এটা আমার অভিজ্ঞতা, এরকম প্রবলেম তারা তখন এটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যায় যে এটা কি ধরনের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যার কারণে ওই আমি নিচে এসে দেখাই আর কি, নাহলে তো সার্চ দিয়ে তো এটা দেখাই গেল। ওকে,
তাহলে আমরা কি ট্যাক্স আর চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো ইনশাল্লাহ, ম্যানুয়ালি এবং ইম্পোর্ট। আজকের ক্লাসের ভিডিও থাকবে, দেখে দেখে করবেন। ওকে, ট্যাক্সে কি প্রবলেম? ট্যাক্স রিটার্ন আর ট্যাক্স পেমেন্ট যে উপরে যে রিটার্নটা এখন আমরা রিটার্নে আছি, পাশে যেটা পেমেন্ট, কোনটার কথা বলছেন? এই যে এখানে 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 এই যে এটা অল রিটার্নের উপরে, অল রিটার্নের এই যে এই যে রিটার্ন পাশে যেটা এখানে আসেন তো, কোনটা দেখান তো। এই স্যার পেমেন্ট। ও এইটা। এখন আপনাকে বলি রিটার্ন আর পেমেন্ট, হ্যাঁ, ট্যাক্স রিটার্ন এবং ট্যাক্স পেমেন্টের যে বিষয়টা, এটা আমি আপনাদেরকে বেসিক একটা ধারণা দিব, বাট এটা আলাদা কোর্স, ট্যাক্সের কোর্স আলাদা। কারণ এই ট্যাক্স রিটার্ন এবং পেমেন্ট যদি আমি আপনাকে বুঝাইতে যাই, এটা শুধু আপনার একভাবে বুঝাইলে হবে না। এইটা ট্যাক্স রিটার্নের সিস্টেম কানাডাতে একরকম, ইউএসএতে একরকম পেমেন্টের সিস্টেম, এবং অন্য পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আপনি এখন কয়টা দেশে শিখবেন সেটা আমাকে জানাইতে হবে, জানাইলে পরে এটার জন্য আলাদা কোর্স ক্রিয়েট হবে, সেই কোর্স করতে হবে। আমি যখন কাজ করব তখন ট্যাক্সের কাজ করব। ট্যাক্সের কাজ করবেন। এখন ধরেন আপনাকে বলি, যদি ইউএস এর একটা ক্লায়েন্ট আপনাকে বলে যে এটা ট্যাক্স ফাইল করতে হবে, তাকে আপনাকে বলতে হবে যে এই ট্যাক্স ফাইলের সিস্টেমটা আমাকে দেখাও। সে জানে যে আপনি এটা পারবেন না, ওকে, সে দেখাই দিবে। কারণ কি ম্যাক্সিমাম ট্যাক্সগুলোই তাদের, ওই যে আইআরএস বললাম ইউএসএ, কানাডিয়ান হচ্ছে সিআরএ, এদের সাথে তাদের অটোমেটিক্যালি কানেক্ট করা থাকে। আমাদের এখানে যেরকম লয়ার দিয়ে করায় আমাদের ওখানেও লয়ার দিয়ে করায়, ওখানে ফার্ম আছে, বাট ওখানে হচ্ছে কি আপনার মানে ম্যাক্সিমাম করতে সফটওয়্যারে। যেমন আপনার এই ইনটুইট, আমাদের কুইকবুকের মূল মালিক কোম্পানিকে, ইনটুইট না, কুইকবুক হচ্ছে একটা প্রোডাক্ট। এই ইনটুইটেরই একটা ট্যাক্স সফটওয়্যার আছে যেটা হচ্ছে টার্বোট্যাক্স, আপনি সার্চ করে দেখবেন টার্বোট্যাক্স। ফুল কানাডাতে ইউজ হয় হচ্ছে টার্বোট্যাক্স, ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের, আর প্রোডাক্টের উপর যে ট্যাক্স দিচ্ছেন সেটাও দিতে হবে, দুইটাই আছে। ধরেন কানাডাতে ট্যাক্স হচ্ছে দুই রকমের, একটা হলো প্রভিন্সিয়াল ট্যাক্স আর একটা হচ্ছে ফেডারেল ট্যাক্স। ওকে, এখন একটা প্রোডাক্টের উপরে ধরেন আপনার 20% ট্যাক্স আছে, না কানাডাতে ডিফল্ট ট্যাক্স হচ্ছে 10%, 5% হচ্ছে আপনার প্রভিন্সিয়াল ট্যাক্স আর 5% হচ্ছে ফেডারেল ট্যাক্স। এইটা ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনতে গেছেন, তার দাম 100 টাকা, এটার উপরে আপনার 5% আসছে হচ্ছে প্রভিন্সিয়াল ট্যাক্স আর 5% আছে হচ্ছে ফেডারেল ট্যাক্স। তার মানে এটার দাম হবে কত? 110 টাকা। ওকে, 5% পেয়ে গেল। এখন এটা হচ্ছে কেনা বেচার ক্ষেত্রে। ইনকাম ট্যাক্সে আসেন। ইনকাম ট্যাক্স আপনার ধরেন উইকলি ইনকাম হচ্ছে $200, $200 আপনি উইকলি ইনকাম করেন। এখন এটা বিভিন্ন সেক্টর ওয়াইজ, আপনার ইনকাম ওয়াইজ, আপনার স্ট্যাটাস ওয়াইজ আপনার বিভিন্ন ধরনের ট্যাক্স আছে। ধরেন আমি পরিচিত একজন আছে যার, যিনি ইঞ্জিনিয়ার, তার ইনকাম ট্যাক্স হচ্ছে 42%। মানে উনি যদি 100 টাকা ইনকাম করে, 58 টাকা নিজের কাছে রাখে, 42 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিতে হয়। এখন আপনি চিন্তা করতেছেন ভাই আমি 100 টাকা ইনকাম করে প্রায় 50, অর্ধেকই তো, প্রায় অর্ধেক টাকা আমি দিয়ে দিচ্ছি গভর্নমেন্টকে, আমি কেন দিব? এটা দিবেন এই কারণে, গভর্নমেন্ট তো আপনাকে এটা রিটার্ন ব্যাক করতেছে। কীভাবে রিটার্ন ব্যাক করতেছে? ধরেন আপনার ট্রান্সপোর্ট ফ্রি, কথা বলেন, আপনার বিদ্যুৎ ফ্রি, আপনাকে ধরেন অনেক ফ্যাসিলিটি দিচ্ছে গভর্নমেন্ট, যেগুলো আপনার ওই 42 টাকার থেকে অনেক বেশি, মানে ফ্যাসিলিটি হিসেবে চিন্তা করুন, বুঝতে পারছেন? তো আমাদের দেশের লোকজন ট্যাক্স দিতে চায় না কেন? আমাদের দেশের লোকজন ট্যাক্স দিলে ওই ট্যাক্সের টাকা আর একজন খেয়ে ফেলে, বিদেশে চলে যায়, পাচার হয়ে যায়। এই কারণে ট্যাক্স দিতে চায় না। কিন্তু যদি গভর্নমেন্ট যে টাকাটা নিচ্ছে, এই টাকাটা যদি মানে পাবলিককে পে ব্যাক করতো তার টাকাটা, তাহলে মানুষ কিন্তু আরো বলতে আরো বেশি টাকা নেন আমার কাছ থেকে। ওকে, ধরেন আমাদের ডিফল্ট ট্যাক্স রেট কত বাংলাদেশে? 15%, 15% না ডিফল্ট ট্যাক্স রেট? এটাই বেশি ইউজ হয়, কম বেশি তো অনেক আছে।
তো ধরেন আমার ডিফল্ট ট্যাক্স রেট 15%, আমি যে কোনো কাজ করতে গেলে 15% ট্যাক্স দিতে হচ্ছে ফিক্সড। যদি ধরেন মানুষ ঠিকমতো পে ব্যাক করতো, মানে গভর্নমেন্ট যদি ঠিকমতো পে ব্যাক করতো, আর এই ট্যাক্স রেটটা যদি 3% হতো, 3%, অনলি 3% ট্যাক্স দিবেন, বাংলাদেশের জনগণ এটা খেয়ে শেষ করতে পারতো না। 15% লাগবে না ট্যাক্স, 3% নিলেই সেটা যদি ঠিকঠাক মতো পে ব্যাক করতো পাবলিককে, মানে টাকার বন্যা বয়ে যেত বাংলাদেশে। কিন্তু 15% নেওয়ার কারণে ট্যাক্স দেওয়ার মানসিকতা কম, আমি ভাই 100 টাকা 15 টাকা কেন দিব, গভর্নমেন্ট তো আমাকে কিছু দেয় না। গভর্নমেন্ট এই 15% ট্যাক্স নিচ্ছে কি কারণে? আপনি হাসপাতালে গেলে একটা চিকিৎসা পাবেন, হাসপাতালে চিকিৎসা আছে, সরকারি হাসপাতালে বলতেছি আছে, নাই। তো আপনি 15% ট্যাক্স দিতে চাবেন কেন আমাকে? আপনি 15%, আপনারা যাদের গাড়ি আছে, যাদের বাইক আছে, বা যে কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, তাদেরকে কিন্তু বছর বছর একটা ট্যাক্স টোকেন দেয়, তাই না? ট্যাক্স পে করতে হয়, রোড ট্যাক্স পে করতে হয়। হ্যাঁ, 1500 সিসির গাড়িতে 25,000 টাকা, 1500 সিসির উপরে গেলে 50,000 টাকা, আর যদি আপনার 2500 সিসির উপরে যায় তাহলে 1,25,000 টাকা। তো এই ট্যাক্সগুলো, রোড ট্যাক্স যে নিচ্ছে, আপনি রোড ট্যাক্স নিয়ে ঢাকার বাইরে বা অন্য কোথাও আপনি বাদই দেন, আপনি ঢাকার মধ্যে একটা রাস্তাতে আপনি ঝাঁকুনি ছাড়া চলতে পারবেন? এই গাড়িগুলো রোড ট্যাক্স কেন দিচ্ছে? যাতে সে ঠিকঠাক মতো রোডে চলতে পারে, সে রোডে চলতেই পারে না। হ্যাঁ, উল্টারা জরিমানা নিবে খালি আপনার কাছ থেকে। তো এই যে এতগুলো টাকা নিচ্ছে, আমি তো এটা বললাম যে ঠিক মতো গভর্নমেন্ট যদি পে ব্যাক করে, তাহলে বাংলাদেশের মানুষ, মানে ধরেন ইউএসএ কানাডাতে ট্যাক্সের সংখ্যাটা বেশি কেন? ওদের লোক কম, ইনফ্রাস্ট্রাকচার বেশি, যার কারণে বেশি ট্যাক্স নিয়ে ওগুলো মেনটেন করে। বাংলাদেশে কি লোক বেশি তোরে ভাই, যদি 3% করে প্রতিটা মানুষ ট্যাক্স দেয়, আর হসপিটালে যাওয়া যদি দেখে যে ডাক্তার নার্স তার জন্য দাঁড়ায় আছে, একটু সেলুট দিয়ে বলো তাড়াতাড়ি আসেন, আপনার কি চিকিৎসা লাগবে, ওর ট্যাক্স দিতে কোনো সমস্যা নাই, তাই না? এই ট্যাক্সের টাকা দিয়ে তারা বেতন পায়, আর তাদের ভাবটা দেখলে মনে হয় যে তারা হচ্ছে হাসপাতালের মালিক আর আমরা হইলাম গিয়ে কামলা, তাই না অবস্থাটা? এটাই আর কি। তো আপনি পুলিশ স্টেশনে গেলে হয়রানি ছাড়া কি করতে পারেন বলেন? পুলিশ স্টেশনে গেলে প্রথম যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে হয়রানি। তারপরে যদি আপনার পরিচিত কেউ থাকে, তাকে দিয়ে ফোন টোন করাবেন, কিছু টাকা পয়সা দিবেন, তারপর আপনার কাজ হবে। আমি আজকে পর্যন্ত একদম নিচের লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যতটুকু আমি দেখছি, আমার দেখা, একজন পুলিশ কনস্টেবল থেকে শুরু করে অফিসার, যত ছোট বড় যাই হোক, সে চেয়ারে বসার পর থেকে তার মাথায় টাকার চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা আমি দেখিনি। সামনে একটা বিপদে পড়ে গেলে তখন একটা কিছু সলভ করতে হয়, করে দেয়, এইটুকুই। কিন্তু সে বসার পর থেকে চিন্তা করে যে আমি টাকা কোত্থেকে কামাবো, এরকম করতে থাকে। এর কারণ কি? তার চাকরি নিতে অনেকগুলো টাকা লাগছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে পুলিশের একটা নর্মাল হিসেব বলি। ধরেন একটা থানায়, থানায় দেখবেন একটা মুন্সি বলে একটা লোক থাকে, মুন্সি লেখালেখি করে। এই মুন্সির কাছে আপনার টাকা জমা দিয়ে ডিউটি নিতে হয়। এগুলো এগুলো যাই হোক, এটা ইউটিউবে দিলে আল্লাহ জানে কে আমার বিরুদ্ধে কোন মামলা করে দেবে, জানি না। কিন্তু একটা কি হয় জানেন, ধরেন একটা রোডে অনেকগুলো সবজির দোকান বসে, পুলিশ কিন্তু ওখানে টাকা নেয়। তো একটা রোড থেকে টাকা ওঠে 2,000 টাকা। ওই জায়গায় যদি আপনি ডিউটি নিতে চান, আপনাকে 500 টাকা দিয়ে ডিউটিটা নিতে হবে। আপনি এখন 500 জায়গায় 1,000 তুলেন, সবজির দোকান থেকে 2,000 তুলেন আপনার, ওকে। তার মানে কি, ওই 500 টাকা দিয়ে ডিউটিটা নিল। হ্যাঁ, ডিউটি নেওয়ার সময় আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে নিতে হবে। এখন যে লোকটা 500 টাকা দিয়ে ডিউটি নিয়ে আসছে, সে টাকা তুলবে না? আপনি শুধু দেখেন কি, ও শুধু টাকাটা নিচ্ছে আসলে। এখন আপনি দেখেন বাংলাদেশে পুলিশ আছে 2 লাখ, 2 লাখ পুলিশ না? তো ধরেন অর্ধেকই বাদ দেন, ধরেন 1 লাখ পুলিশের ডিউটি পড়ে, অর্ধেকই নাই। বিসিএস ক্যাডার তো মাত্র 3,000, উপরের দিকের হবে বিসিএস ক্যাডার অফিসার মাত্র 3,000, ওটা বাদ দেন। ধরেন 1 লাখ পুলিশের ডিউটি আছে, 500 টাকা করে দিলে কত হয়? 5 কোটি টাকা হয় পার ডে। মাসে কত হয়? 150 কোটি।
এটা কোনটা? এটা যে টাকাটা দিয়ে সে ডিউটি নিচ্ছে, অন্য ঘুষ ঘুষের হিসাব বাদই দেন। এই কথা আপনাকে কোনো মিডিয়া কোনোদিন বলছে? এই কথা আপনাকে কেউ কোনোদিন বলছে? বলেনি। না না, নিজের পকেট থেকে দিয়ে তারপর কালেকশনে যায় সে। আমরা দেখি কি যে এই লোক তো খারাপ, টাকা তুলতেছে, ও কিন্তু আগে টাকা দিয়ে আসছে। ব্যাংক অ্যাকাউন্টে আগে 500 টাকা দিয়ে ওপেন করা হয়েছে। বুঝছেন বিষয়টা? তো এই যে ট্যাক্সের ব্যাপারটা বলতেছেন, ট্যাক্সেরটা সিস্টেম এক এক দেশে এক এক রকম। আপনি এখন কোন দেশের ট্যাক্স সিস্টেম শিখবেন সেটা আপনাকে আমাকে বলতে হবে, তারপর আমি সেটা আপনাকে শিখাইতে পারবো। আমাদের মতো ওদের কোনো আলাদা গ্যাজেট কিচ্ছু নাই, ওদের কোনো সমস্যাই নেই। আচ্ছা, আমরা ইনকাম ট্যাক্সের ব্যাপারে আপনাকে বলি। ইনকাম ট্যাক্স কি হয় আমাদের এখানে? আমরা ট্যাক্স দেওয়ার আগে কি কি সাবমিট করি? রিটার্ন সাবমিট করি। ট্যাক্সটা দেওয়ার আগে কিন্তু আমরা রিটার্ন সাবমিট করি। মানে চুরি আমি কোন জায়গায় করব আগে সেটা দেখাই যে আমার ভাই এই, আমরা ম্যাক্সিমাম ট্যাক্সে কি করি? জিরো করে ফেলি, তাই না? রিটার্ন সাবমিট করে যে আমার ভাই ইনকাম ট্যাক্স এত, আমি এই জায়গায় ঘটনা ঘটায় আমার ট্যাক্স জিরো, দিতে হবে না। এটাই তো ম্যাক্সিমাম যারা ট্যাক্স দেন, জানেন তো, এটাই ম্যাক্সিমাম। মানে বাংলাদেশ সহ কিছু দেশে এই সিস্টেম আছে, বাট ম্যাক্সিমাম দেশে আপনার এই সিস্টেম রিটার্ন পরে আগে ট্যাক্সটা দিয়ে দিতে হবে। কানাডা তো আরো মনে করেন এক কাঠি উপরে। কানাডার আপনার বেতন আপনার অ্যাকাউন্টে আগে ঢুকবে না, আগে ঢুকবে সিআর এর অ্যাকাউন্টে। কানাডিয়ান রেভিনিউ সার্ভিস, যেটা আমাদের এনবিআর এর মতো, তার অ্যাকাউন্টে ঢুকবে। সে ওখান থেকে আপনার ট্যাক্স কাটবে। ধরেন আপনার 100 টাকায় ট্যাক্স হচ্ছে আপনার 20 টাকা, 20 টাকাকে ট্যাক্স কাটবে। তারপর সিআর এর সাথে যেগুলো যেগুলো লিঙ্ক করা আছে, আপনার বিদ্যুৎ বিল কাটবে, আপনার কি বলে এটাকে, ট্রান্সপোর্ট বিল কাটবে। ওখানে তো এক কার্ডেই সব, হ্যাঁ, কাটবে। আপনার মোবাইল বিল কেটে নেবে, সব কেটে নিয়ে আপনার যে হাত খরচ, হাউস রেন্ট যদি লিঙ্ক করা থাকে হাউস রেন্ট কেটে নেবে। নেওয়ার পর আপনার হাত খরচটা আপনার কাছে পাঠিয়ে দেবে। যেটা কপি বুঝছেন? তো যাই হোক, ট্যাক্স আসলে অনেক মানে বিস্তর জিনিস আর কি, এবং সেটা প্রতিটা দেশ অনুযায়ী ভ্যারি করবে। আপনি যেটা বলতেছেন এই যে রিটার্ন আর পেমেন্ট, এটা কি রিটার্ন? রিটার্ন মানে কি? আমি গভর্নমেন্টের কাছ থেকে কি কি রিটার্ন পাবো, কত টাকা রিটার্ন পেলাম, ঠিক আছে? আর এটা হলো পেমেন্ট, আমি কত টাকা পেমেন্ট করতেছি। তো এখানে দুইটা অপশনই আছে, আপনি বেসিক জিনিস বুঝে রাখেন। সেটা হচ্ছে গভর্নমেন্টের পেমেন্ট আপনার কাছে কত হয়েছে, এখানেই শো করবে। হ্যাঁ, গভর্নমেন্ট আপনার কাছে কত টাকা পাবে সেটা হলো ওই পেমেন্টের ঘরে শো করবে। আর রিটার্ন, আপনি এই যে ট্যাক্সটা দিলেন এটার এগেনস্টে আপনার রিটার্ন কি কি আছে। আমি তো একটা একটা করে ইন্ডিভিজুয়ালি বললাম আপনাকে, একটা একটা করে ইন্ডিভিজুয়ালি বললাম না, যে বিদ্যুৎ এটা সেটা, টোটাল অ্যামাউন্টটা আপনাকে দেখাবে আপনার রিটার্ন হচ্ছে এত। আপনি 100 টাকা ট্যাক্স দিচ্ছেন, গভর্নমেন্ট আপনাকে রিটার্ন দিচ্ছে মনে করেন যে 90 টাকা। কিভাবে? এই ফ্যাসিলিটি পাবো। এইটা আমাদের বাংলাদেশের জন্য খুব একটা কামের কিছু না, কারণ আমাদের বাংলাদেশ এই সিস্টেমে আপনি কাজ করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারলেন? সেক্ষেত্রে যদি বলি আমি রিটার্নটা সেলস সাথে পেমেন্টটা পারচেজের সাথে রিটার্নটা সেলস পেমেন্টটা পারচেজ না না না, এটা কেন? আপনি পারচেজ ট্যাক্স দেন আর সেলস ট্যাক্স দেন, ট্যাক্স। এখন এই ট্যাক্সের জায়গায় পেমেন্ট, আপনি গভর্নমেন্ট আপনার কাছে কত টাকা পাবে সেই পেমেন্ট হিসেবে এখানে পারচেজ ট্যাক্স আর সেলস ট্যাক্স মিলে আপনার কাছে 100 টাকা, গভর্নমেন্ট আপনার কাছে পাবে কত? 100। মানে 100 টাকা আপনাকে পেমেন্ট করেন। এটা বাংলাদেশি সিস্টেমে চিন্তা করে, এই কারণে আমরা ট্যাক্সের কথা বেশি বলতে চাই না। কারণ ট্যাক্স বলতে গেলে আপনার মাথায় যে বাংলাদেশের সাথে মিলে না, মানে আপনি ভাই এটা কি আজব কথা বলেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আপনি আগে পেমেন্ট করে দেন 100 টাকা ট্যাক্স। এখন এটার এগেনস্টে আপনার রিটার্ন কি কি আছে এগুলো লিঙ্ক করা যায় এখানে। যখন আপনার সিআর এর সাথে লিঙ্ক করা থাকবে, আইআরএস এর সাথে লিঙ্ক করা থাকবে, এইচএমআরসি এর সাথে লিঙ্ক করা থাকবে, তখন আপনি এই রিটার্নের হিসাব পাবেন। কানাডা যেমন টার্বো ট্যাক্সের সাথে যদি আপনার ইয়ে করা থাকে তখন আপনি এটা পাবেন। বুঝছেন? আর এখন এটা করতে গেলে আপনাকে ম্যানুয়ালি হিসাব করে করে করতে হবে বাংলাদেশি সিস্টেম। মানে কুইক বুকস কমপ্লিট হয়, কিন্তু আপনার ট্যাক্সের ব্যাপারটা টোটালি আলাদা। ট্যাক্স যদি আপনি করতে চান তাহলে মানে ট্যাক্সের ক্লাস লাগবে আপনার কমপক্ষে 4 থেকে 5টা ক্লাস মিনিমাম। এখন 4 থেকে 5টা ক্লাস তো আপনাকে এর মধ্যে এক্সট্রা দেওয়া যাচ্ছে না। আমি ট্যাক্সের কনসেপ্টটা আপনাকে বুঝাতে পারছি কিনা? না, আগের কোনো রেকর্ডেড ভিডিও নেই, কোনো ক্লাসে এটা করানো হয় না, এটা করানো হবে না। কারণ আপনাকে এখন ধরেন আপনি বললেন যে আপনি কানাডিয়ান ট্যাক্স সম্পর্কে জানতে চান, আপনার কানাডিয়ান ট্যাক্সের উপরে 5টা ক্লাস লাগবে।
আমি ট্যাক্সটা এখানে কিভাবে দেন বেসিক জিনিস আপনাকে আমি ধারণা দিলাম, এবং আমি আপনাকে বলি যদি কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করে এবং আপনি যদি তাকে বলেন যে তোমার এই ট্যাক্স সিস্টেমটা আমি জানি না, এটা কেউ মাইন্ড করবে না, কারণ ও জানলেই যে ওর দেশের ট্যাক্স সিস্টেম আপনি জানবেন না। আমাকে যেমন ফার্স্টে ইউএস এর ক্লায়েন্ট আমাকে বলতেছে, অনলাইনে মিটিং হচ্ছে, যে তুমি তো এটা জানো, বলে হ্যাঁ এটা জানি, তারপর ট্যাক্স ওপেন করে বলে এটা জানো কি জানো, বলে না আমি এটা জানি না, না এটা তোমার জানার কথা না, এটা আমি তোমাকে দেখাই দিব। তারা এগুলো জানে। ওকে, আর আপনাকে বলি আপনার হচ্ছে আপনারা যেসব ক্লায়েন্টের কাজ করেন, হ্যাঁ আপনারা কিন্তু করবেন আর কি ভবিষ্যতে, আপনারা হাতে গুনে একটাও অরিজিনাল ক্লায়েন্ট পাবেন না, সব পাবেন হচ্ছে অ্যাকাউন্টিং ফার্ম। কানাডা এবং ইউএসএ তে, ইউকে তে গলির মোড়ে মোড়ে অ্যাকাউন্টিং ফার্ম আছে। হ্যাঁ, কনসালটেন্সি ফার্ম, গলির মোড়ে মোড়ে অ্যাকাউন্টিং ফার্ম আছে। ওখানে আসলে মানুষের এত সময় নেই যে একটা ওই অ্যাপসে বসে বসে হিসাব করবে, তারা তাদের অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্টিং ফার্মে দিয়ে আসে, ভাই তুমি হিসাব করো, আমার কি কি হয় আমাকে জানাও, আমি পেমেন্ট করে দিচ্ছি। ফাইবার এবং আপওয়ার্কে এই জিনিসগুলো দেয় বসায় হচ্ছে তারা, ওই অ্যাকাউন্টিং ফার্ম। ও দেখে যে আমি যদি পার্মানেন্ট একটা অ্যাকাউন্টেন্ট নেই, আমার এখানে মাসে বেতন দেওয়া হলো বাংলা টাকা 20 লাখ টাকা, এর থেকে আমি এটা ফাইবার বা আপওয়ার্কে একটা লোক হায়ার করি একটা প্রজেক্টের জন্য, ঠিক আছে, সে তখন হায়ার করে আপনার কাছ থেকে প্রজেক্টটা $200 করে নেয় বা $100 করে নেয়, ওর কাছ থেকে চার্জ করে $500। ওরও অ্যাকাউন্টেন্ট আছে, ওরও 2টা ধরনের পার্মানেন্ট অ্যাকাউন্টেন্ট আছে, আপনি কাজ করার পর যে ও ফাট করে দিয়ে দেয় তা কিন্তু না, ও আবার এটা পুরোপুরি চেক করে ঠিকঠাক করে তারপর জমা দেয়। যার কারণে আপনি ফাইবারে বা আপওয়ার্কে একটা ক্লায়েন্ট পাইছেন মানে ওটা অরিজিনাল ক্লায়েন্ট জীবনও না, বুঝছেন? তো যার কারণে ওরাও জানে যে আপনি ওদের দেশের ট্যাক্স সম্পর্কে যে জানবেন না এটা ও জানে। ও আপনাকে জিজ্ঞেস করবে তুমি এই পার্টটা জানো কিনা, আপনি যখন বলবেন জানি না, কোনো সমস্যা নেই, আমি ওকে বলে দিচ্ছি, কিন্তু আপনার যে বেসিক ধারণাটা আছে না, যে এই পেমেন্ট মানে এটা আমার সিআরএতে পেমেন্ট করতে হবে, এবং সিআর এর সাথে আপনার একটা আইডি পাসওয়ার্ড দিয়ে লিঙ্ক করা থাকবে কানাডিয়ান রেভিনিউ এজেন্সির সাথে, থাকলে সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি তারা কেটে নিতে পারবে বা আপনি পেমেন্ট করতে পারবেন। কারণ এই সিস্টেম আমি আপনাকে কীভাবে দেখাবো বলেন, আমার তো সিআরএতে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, আইডি পাসওয়ার্ড থাকতে হবে, বুঝলেন কি বিষয়টা? আমি যদি HMRC-তে পেমেন্ট করতে চাই, HMRC-তে আমার একটা আইডি পাসওয়ার্ড থাকে, আমার ওখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এগুলো কি আমাদের আছে? এই জন্যই বলতেছি ট্যাক্সের ব্যাপারটা কি বুঝছেন, যে ট্যাক্সটা আসলে দেশ ওয়াইজ আলাদা আলাদাভাবে শিখতে হবে, এবং এটা আপনি এইভাবে শিখতে পারবেন না, এটা ক্লায়েন্ট আপনাকে শিখিয়ে দেবে। গ্রুপে কি দিছিলেন আপনি এর আগে? আমি শুনছি নাকি স্যার নেপালে নাকি একটা গ্রুপ আছে, নেপালে কি আছে? ট্যাক্সের উপরে ওরা নাকি ফ্রিল্যান্সিং করে। হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সের উপরে ওদের ফ্রিল্যান্সিং করে। নেপালে কেন, বাংলাদেশেও আছে। নেপালে কেন, বাংলাদেশেও আছে, অনেকে গ্রুপ করে করতেছে, বুঝছেন? এখন ধরেন কি, আমার একজন স্টুডেন্ট আছে ক্যানাডিয়ান, হ্যাঁ, উনি একটা অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতেছে অলরেডি, উনি আমার কাছ থেকে কুইক বুকস এবং পেরোলের জিনিসপত্র শিখেন আর কি, আমরা রেগুলার ক্লাস করি। এখন ওনার কাছ থেকে কিন্তু আমি রিয়েল ইনফরমেশনগুলো পাই, তাই না? ওরা ভাষা ভাষা খবর না, তো উনি নিজে একটা অ্যাকাউন্টিং ফার্মে চাকরি করেন এবং আমার কাছে কুইক বুক শিখেন। তো এখন বিষয়টা হচ্ছে যে রিয়েল ইনফরমেশনগুলো আমি কানাডিয়ার পাই, যার কারণে আমি একদম কংক্রিটলি বলতে পারতেছি যে এই অ্যাকাউন্টিং ফার্মগুলোই আপনাদেরকে কাজ দেয়। বুঝতে পারছেন? একজন যে একটা জব ক্রিয়েট করে বা আপনাকে নক দেয়, কোনো না কোনো অ্যাকাউন্টিং ফার্ম দেয়, দিয়ে করে নিয়ে সে আবার তার অ্যাকাউন্টিং দিয়ে রিচেক করে বা সাবমিট করে। ওকে, এখন ধরেন আপনি নিজে একটা বাংলাদেশের গ্রুপ করছেন, আপনার বাংলাদেশের গ্রুপ করছেন, আপনার ইয়াতে আপওয়ার্কে কিন্তু এজেন্সি খোলা যায়, কোম্পানি খোলা যায়, মানে আপনি অ্যাকাউন্টিং ফার্ম হিসেবে আপওয়ার্কে একটা কোম্পানি খুলতে পারেন। আচ্ছা, এইটা খোলার পরে আপনারা ধরেন 3-4 জন মিলে একটা কোম্পানি খুলছেন, এটাতে কিন্তু প্রচুর টাকা পয়সাও লাগে, আপনার মোটামুটি বাংলা টাকায় লাখখানেক টাকা বাজেট নিয়ে বসতে হবে,
কারণ কি আপনার ওখানে অ্যাপ্লাই করতে গেলেই কানেক্ট লাগে, কানেক্ট মানে ডলার, আপনার ডলার কিনে নিয়ে বসতে হবে এবং আপনার মানে যে গ্রুপটা ওই গ্রুপটা ওইরকম থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে যাতে চট করে কোনো কাজ ধরতে পারেন। প্রশ্ন করে অ্যান্সার না পাইলে কাজ দেবে না, ওই 15-16 কানেক্ট যেটা শেষ, বুঝছেন না? এই জন্যই বলতেছি যে বলছি না শুরুতে 6 মাস 1 বছর একটা প্ল্যান থাকতে হবে যে আপনি কিভাবে এটাকে গ্র্যাব করবেন বা এই সেক্টরটা ধরবেন কিভাবে। আমি কিন্তু আপনাকে ধরেন আপনাদের গ্রুপ করায় দিয়ে মানে ভাত মেখে মুখে তুলে খাওয়াই দিতে পারবো না, আমি দেখা দিতে পারবো যে ভাত তরকারি ভাই আছে, আপনি আপনার মধ্যে নিয়ে নিয়ে খেতে পারবেন। এখন আপনারা 3 জন মিলে গ্রুপ করে এক প্লেটে খাবেন, নাকি আলাদা আলাদা খাবেন, কে কোনটা কি জিনিস, একটা রুই মাছ খাবেন না বিফ খাবেন, এটা আপনার ব্যাপার বা আপনার আপনার ক্যাপাসিটি আর কি, সোজা কথা। বুঝতে বললেন কি? আচ্ছা আপনার কি প্রবলেম বললেন? গ্রুপে দিচ্ছেন? আপনি তো ওখানে একটা প্যাকেজ অ্যাড করতে চাচ্ছেন, ও যেটা বলতেছে যে আপনি একটা প্যাকেজ অ্যাড করতে চাচ্ছেন, যার কারণে সে এটাকে অ্যাড করতে দিচ্ছে না। আপনি কোন লিঙ্কে যাচ্ছেন বলেন তো? সেকেন্ড যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ঢুকে অ্যাড করতে যাচ্ছেন সাইন ইন করে? আপনি ওইভাবে ঢুকবেন না, আপনি সরাসরি quickbooks.com-এ যাবেন, quickbooks.com। এই পেজে আসবেন, হ্যাঁ। এসে এই যে লগ ইন আছে না, লগ ইন, এই লগ ইনে এসে কুইকবুকস অনলাইন, অ্যাকাউন্টেন্ট না কিন্তু, হ্যাঁ অ্যাকাউন্টেন্ট আমরা পরে করবো, এটা কাজে লাগবে, কীভাবে লাগবে এটা দেখাবো। কুইকবুকস অনলাইনে ক্লিক করবো। যেমন ধরেন এই যে এই লিঙ্কটা, হ্যাঁ এই পেজটা আমার এখানে বুকমার্ক করা আছে, আমার এখানে বুকমার্ক করা আছে, তাই না? আপনি এটা বুকমার্ক করে রাখবেন, তাহলে আপনাকে বারবার ওখানে গিয়ে ঢুকতে হবে না। এখানে আপনার আইডি পাসওয়ার্ড যাবে, এই আইডি পাসওয়ার্ড এখানে দিলে আপনার কোম্পানিতে ঢুকতে হবে না। আপনি যখন ওখানে ওই লিঙ্কে সাইন ইন করছেন, সে বলছে যে আপনি নতুন কোম্পানি খুলতে যাচ্ছেন, তখন বলছে যে আপনার তো একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে আপনি আবার সেম জিনিস অ্যাড করতে যাচ্ছেন, বুঝতে পারছেন? তারপরে আপনি কুইকবুকস.com-এ ঢুকে গ্লোবাল সাইটে গিয়ে লগ ইন কুইকবুক অনলাইন দিয়ে আপনার যে ইমেল পাসওয়ার্ড দিলে নিয়ে, হ্যাঁ হ্যাঁ চলো। কিন্তু ওই যে আপনার ওই যে নাম্বারের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা আছে তো না? হ্যাঁ, ওখানে যখন ওটিপি যাবে ওইটা জাস্ট বসিয়ে দিতে হবে। আর আপনার যে কটা ডিভাইস আছে আমি বলছি সবগুলো ডিভাইসে লগ ইন করে রাখবেন, কারণ হচ্ছে কি ওই নাম্বারটা যে কোনো সময় ভ্যানিশ হয়ে যেতে পারে, কারণ এগুলো ইলিগাল সাইট। আমরা জাস্ট শেখার জন্য ওইভাবে ব্যবহার করছি, তা নাহলে তো আমাদেরকে ডলার দিয়ে কিনে কিনে শিখতে হতো, বুঝছেন? ভেরিফিকেশন কোড পাওয়া যায় না, আগে আসতো এখন আসে না, একটা তো আসে না, তাহলে এটা চেঞ্জ করতে হবে। এগুলো নাম্বারগুলো হয় কি, এই নাম্বারগুলো ওই দেখা যায় যে দেশেরটা করতেছেন ওই দেশের গভর্নমেন্ট মাঝে মাঝে বন্ধ করে দেয়। নতুন করতে গিয়ে ওই নাম্বার সমস্যা, নাম্বার এসএমএস আসে। আমাদেরটা তো আসে, আপনারটা কেন আসে না বলেন? ভেজাল হচ্ছে কোন একটা জায়গায়, এটা দেখতে হবে যে কোথায় ভেজালটা হচ্ছে। আচ্ছা ক্লাস শেষ করে দেখে দিব। ক্লাস তো এটা আপনাদের টাইম শেষ, আপনাদের তো এখন ক্লাস শুরু হবে, আমাদের প্রায় টাইম শেষ। আচ্ছা এনিওয়ে, যেটা হচ্ছে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব, আমরা নেক্সট ক্লাসে কাস্টমার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এবং সাপ্লায়ার অ্যাড করব। ওকে, সেম প্রসেস, সুন্দর প্রসেস, জাস্ট খালি ওই ডাউনলোড করব, ডাটা বসাবো, আপলোড করে দিব, আপলোড হয়ে যাবে।
হ্যাঁ, তারপরের ক্লাস থেকে আমরা ট্রানজ্যাকশনে চলে যাব। আর আপনাদের গ্রুপে আমি আজকে ক্লাস সহ আমি মানে একটা লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক বলতে কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, আপনি শুরু থেকে সেই লিঙ্কগুলো দেখবেন, দেখলে আপনি বাকি আগের যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাস আপনি মেকআপ করে ফেলতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ, আমি এটা আপলোড করে দিচ্ছি।